আপনি সত্যি বলছেন হিমাদ্রি বাবু? সত্যি সোনা আছে? আলবাত আছে। আমি তো আগেই জানতাম আমাদের খোঁজাটা নিশ্চয়ই সঠিক হচ্ছে না, তাই আমরা বারবার ব্যর্থ হচ্ছি। ঠিক আছে, একবার না হয় হিমাদ্রিবাবুর কথায় বাগানের এই অংশটাই খুঁজে দেখি। সত্যিই তো, আগে এতবার বাড়ির ভিতরে খোঁজ করলেও বাড়ির এই জায়গাটা তো একবারও খুঁজিনি। এই কথা বলার পরেই সমরেশ মিত্রর চোখের ইঙ্গিতে ওর সঙ্গে আনা দুজন লোক হাতে কোদাল এবং গাইতি নিয়ে উঠোনের একেবারে দক্ষিণ পশ্চিম কোণের দিকটা খুঁড়তে শুরু করে। আর মোটামুটি 1 ফুট মতো গভীরে খোঁড়ার পরেই লোকগুলোর হাতের কোদাল একটা ধাতব কিছুর ওপর দিয়ে পড়ল বলে মনে হলো। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক শিবাঙ্গনের কলমে কালিম্পংয়ে কেলেঙ্কারি। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে গল্প ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে মৈনাক এবং সৌভিক দাস। শুরু হচ্ছে লেখক শিবাঙ্গনের কলমে কালিম্পংয়ে কেলেঙ্কারি। অংশুর মনটা আজ হঠাৎ করেই একটা খুশিতে নেচে উঠল যখন পরিমল দাদা ঘরে এসে বললেন ছোটকার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। না না, এখানেই সম্পূর্ণটা শেষ নয়। কাজের সূত্রে ছোটকার কাছে মাঝে মাঝেই অনেকে দেখা করতে আসেন। অংশুর আসল আনন্দের কারণ হলো যখন ও জানতে পারল সে ভদ্রলোক নাকি নর্থ বেঙ্গলের দিক থেকে এসেছেন। ও নিজের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা অংশু ওকে বারবার বলে হয়তো পুজোর ছুটিতে এখন নর্থ বেঙ্গলের দিকটা ঘুরে আসার সুযোগ এসে যাবে। আর সেই জন্যই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে অংশু বেরিয়ে আসে বাইরের বসার ঘরে। আর এসে দেখে ছোট কাকা তখন সেই ভদ্রলোকের থেকে ওনার বক্তব্য খুব মন দিয়ে শুনছেন। অংশুকে দেখে সে ভদ্রলোক একটু ইতস্তত করলে ছোট কাকা ব্যাপারটা সামলানোর জন্য বলে ওঠে, আচ্ছা অমলেন্দুবাবু, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হলো পৃথ্বীরাজ বর্মন, ডাকনাম অংশু। সম্পর্কে আমার ভাইপো হলেও ওর আসল পরিচয় ও আমার সমস্ত অভিযানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ছেলেটির সামনেই বলছি, ও মাথায় অসীম বুদ্ধি ধরে। আর শুধু বুদ্ধি ধরাই নয়, উপযুক্ত সময়ে শুধুমাত্র ওর উপস্থিত বুদ্ধির কারণে আমি বহুবার অসাধ্য সাধন করতে পেরেছি। ও, তার মানে ফেলু মিত্তিরের অ্যাসিস্ট্যান্ট ওই তোপসে বলছেন? তা বলতে পারেন, তবে সব থেকে বড় কথা হলো আপনি আপনার সমস্যাটা ওর সামনে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি বরং ব্যাপারটা প্রথম থেকেই বলি। তাহলে আমাদের তোপসে বাবুরও ব্যাপারটা শোনা হয়ে যাবে। আমার নাম তো আগেই বলেছি, আমি অমলেন্দু সেন, বাড়ি এই কলকাতারই গড়িয়াহাটে। তবে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে সাহায্যের আশায় এসেছি সেটা অবশ্য এখানকার কোনো বিষয় নয়। আমাদের আর একটা বাড়ি আছে কালিম্পংয়ে। বাবা সেই বাড়ির নাম রেখেছিলেন সেন ভিলা। আর বাবার শুনেছি খুব পাহাড়ে ঘুরতে যাওয়ার শখ ছিল। সেই সূত্রেই ওই বাড়িটা আমার বাবাকে ওনার এক কোনো জন্মদিনে উপহার স্বরূপ দিয়েছিলেন আমার দাদু, মানে শ্রীযুক্ত রুদ্রনাথ সেন। বাহ, জন্মদিনের হিসেবে বেশ লোভনীয় উপহার বলতে হবে। হ্যাঁ, মানে ওই আর কি। আর বলবেন না স্যার, শুনেছি আমার দাদুর টাকা পয়সার নাকি অভাব কোনোদিনই ছিল না। বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু লোহার যন্ত্রপাতি আমদানি রপ্তানির ব্যবসা করে আমার দাদু অনেক কাঁচা টাকা উপার্জন করেছিলেন। আর তারই ফল ছিল এই সমস্ত বাড়ির কেনা বেচা। তবে শুনেছি আমার দাদুর নাকি একজন নেপালি দেহরক্ষী ছিল, বাহাদুর কাকা। আর পাহাড়ে ওই বাড়িটা সেই বাহাদুর কাকাই কিন্তু ব্যবস্থা করে কিনে দিয়েছিলেন। তো যাই হোক, আমার বাবাকে আমার দাদুর সেই বাড়িটা উপহার হিসেবেই দেন, যাতে আমার বাবা
ছুটি ছাটায় সেখানে গিয়ে থাকতে পারেন। কিন্তু আপনার বাবার শখ ছিল বলছেন কেন? উনি এখন কোথায় আছেন? উনি আমার জন্মের আগেই মারা যান। শুনেছি বাবা মা ওনাদের বিবাহের বছর বছর ওই পাহাড়ে বেড়াতে যেতেন। আসলে নিজেদের বাড়ি থাকলে যা হয় আর কি, সেই রকমই একবার পাহাড়ে ওনারা বেড়াতে গিয়েছিলেন। তখন আমি মায়ের পেটে, আর দাদার বয়স ওই 10 বছরের মতো। আর সেবারই ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার বাবা একটা উঁচু ঢালের ওপর উঠে কিছু একটা করতে গিয়েছিলেন। হঠাৎ করেই সেখান থেকে পা হড়কে নিচে পড়ে যান। যদিও দুর্ঘটনাটা সেরকম বড় কিছু নয়, তবু তার ফলটা আমাদের বাড়ির জন্য একটা অশনি সংকেত বয়ে নিয়ে আসে। যেটুকু আঘাত বাবার লেগেছিল তাতে সামান্য কিছু চিকিৎসার পরই বাবা সেরে ওঠার কথা, কিন্তু বাস্তবে তা হয়নি। পরবর্তীকালে মায়ের মুখে শুনেছিলাম সেদিন পড়ে গিয়ে আঘাত পেয়ে বাবার মাথার ভেতরে একটা জায়গায় রক্তের শিরা ছিঁড়ে যায়। ক্রমেই তার থেকে রক্তক্ষরণ হতে হতে শরীরটা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে আমার জন্মের ঠিক মাসখানেক আগেই উনি মারা যান। কালিম্পংয়ের সেই বাড়িটা বাবার আর ভোগ করা হয়ে ওঠেনি। খুবই দুঃখজনক, কিন্তু অমলেন্দুবাবু, আপনি এই মুহূর্তে আমার কাছে কেন এসেছেন সেটা কিন্তু এখনো বুঝতে পারিনি। হ্যাঁ, সেই কথাই বলছি। আসলে সেই মুহূর্তে আমার মায়ের পক্ষে এত কিছু সামলানো সম্ভব ছিল না। ফলে কালিম্পংয়ে সেই বাড়ি তালাবন্ধই পড়ে আছে বহু বছর ধরে। শুধু সেই বাহাদুর কাকা আর তার ছেলেরা মাঝে মাঝে গিয়ে ওই ঘরদোরগুলো পরিষ্কার করে আসতো। কেন, ওনারা কেউ ওই বাড়িতে থাকতেন না? না, ওনারা সেই বাড়িতে গিয়ে বসবাস করতেন বলে আমি কোনোদিন শুনিনি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন বা কোথাও কিছু মেরামত করার প্রয়োজন পড়লে ওইটুকুই ওনারা করতেন। আর ওখানেই পাশে একটা ছোট্ট গ্রামে ওনাদের নিজেদের একটা বাড়ি ছিল। আর এইভাবেই প্রায় বছর 20 কেটে যায়। ততদিনে আমিও বড় হয়েছি, দাদাও হয়েছে। আমি সেইভাবে না হলেও দাদা ধীরে ধীরে পারিবারিক ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে শুরু করে। আর ঠিক তখনই একদিন বাহাদুর কাকার ছেলে মানে সুরজ, ওর ফোন আসে। বাড়িতে সামান্য কিছু মেরামতির কাজের জন্য ওর 1000-5 টাকা প্রয়োজন, আর সেই টাকাটা পাঠাবার জন্যই সে সেদিন ফোন করেছিল। আর তখনই আমাদের মধ্যে আবার ওই কালিম্পংয়ের বাড়িটা নিয়ে আলোচনা শুরু হয়। আর তখনই আমরা ঠিক করি অত বড় বাড়িটা মিছিমিছি ফেলে না রেখে ওখানে একটা ওই হোমস্টে টাইপের কিছু করে রাখা হোক। আমার বাবার যেমন পাহাড়ে ঘুরতে যাবার খুব শখ ছিল, তেমনি ওই একই রকম বহু মানুষের উপকারে আসবে আমাদের ওই সেন বিলাটা। আর সাথে সাথে আমাদেরও কিছু খরচার টাকা উঠে আসবে। পরিকল্পনা হিসেবে এটা খুব ভালোই। তা কিরকম রেসপন্স পেলেন মানুষের মধ্যে? এটাই তো অদ্ভুত, জানেন তো। আমরা ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম মাত্র, কাজটা করা যায় কিনা সেই সমস্ত কিছুই ভাবছিলাম। সেটা বড় জোর ওই বাহাদুর কাকার ছেলে সুরজের সাথেই মানে কথাবার্তা এগিয়ে রেখেছিলাম। আর ঠিক তখনই আমাদের বাড়িতে একটা ফোন আসে। পরিমল ঘোষ নামে একজন ভদ্রলোক ফোন করেছিলেন। ভদ্রলোকের ফোন পেয়ে আমরা একেবারে অবাক হয়ে যাই। কেন, এমন কি বলেন সেই ভদ্রলোক? জানেন স্যার, আমার বেশ ভালো মনে আছে। দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। আমাদের বাড়িতে রাধা গোবিন্দর মূর্তি আছে, তো তাই মানে পুজোর আয়োজন করা হচ্ছিল, যেমন প্রতিবার হয় আর কি। আর ঠিক তখনই সেই পরিমল ঘোষ নামের ভদ্রলোকের ফোনটা আসে। মা আর দাদা পুজোর কাজে ব্যস্ত থাকায় আমি গিয়ে ফোনটা ধরি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমার নাম পরিমল ঘোষ। আমি কি বিমলেন্দু সেনের সাথে কথা বলছি? না, দাদা একটু ব্যস্ত আছে। আমি ওনার ভাই অমলেন্দু সেন বলছি। আপনার যা বলার আছে আমাকে বলতে পারেন। দেখুন, আপনার বাবাও আমার বিশেষ পরিচিত ছিলেন, বন্ধুও বলতে পারেন। আর সেই সূত্রে আমি আপনার বাবার সাথে বেশ কয়েকবার আপনাদের ওই কালিম্পংয়ের বাড়িতেও গেছি। সে অবশ্য আজ থেকে অনেক দিন আগের কথা। ও আচ্ছা, আপনি বাবার বন্ধু? তাহলে নিশ্চয়ই মা আপনাকে চিনবে। তবে আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না।
হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আসলে তোমার বাবার সাথে আমার পরিচয় ছিল বছর 30 আগে। ব্যবসায়িক সূত্রে পরিচয় হলেও কিছুদিনের মধ্যেই আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আচ্ছা। তারপর আমি চাকরির কারণে বিদেশে চলে গেলে আর যোগাযোগ করা হয়ে ওঠেনি তোমার বাবার সাথে। প্রথম দিন কয়েকবার চিঠির আদান প্রদান হলেও পরে দুজনের নিজেদের কাজেই ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, যে কারণে তোমাদেরকে আজ ফোন করেছি সেটা আগে বলি। তোমার বাবা আমাকে বলেছিলেন তোমাদের কালিম্পংয়ের বাড়িটা আমাকে বিক্রি করে দেবেন। সেই মতো চিঠিতে উনি আমার অঙ্গীকারও করেছিলেন। আমি সেই সূত্রেই আজ তোমাদেরকে ফোন করছি। তোমরা তোমাদের বাবার কথা অনুসরণে ওই বাড়িটা আমাকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করো। আমি তোমাদের আজকের বাজার দর হিসাবেই বাড়ির দাম দিয়ে দেব। আশা করি তাতে তোমাদের কোনো আপত্তি থাকবে না। এ আপনি কি বলছেন? এইভাবে শুধু মুখের কথার ভিত্তিতে বাড়িটা বিক্রি করা যায় নাকি? তাছাড়া ওই বাড়িটা নিয়ে আমাদের অনেক কিছু পরিকল্পনা করেছিলাম। দেখুন, আমি মা এবং দাদার সঙ্গে কথা বলে তবেই আপনাকে কিছু বলতে পারবো। ঠিক আছে, সে তোমরা নিজেদের ভিতর আলোচনা করে নাও, কিন্তু মনে রেখো ওই বাড়িটা আমার চাই। তোমার বাবার নিজের হাতের লেখা চিঠি আমার কাছে আছে। দেখুন, আজ থেকে 30 বছর আগে কাউকে চিঠিতে কিছু লিখলে সেটা আজকের দিনের বাজারে কোনো প্রামাণ্য তথ্য বলে গ্রহণ করা যায় না। তাছাড়া আমরা জানিও না যে বাবা সত্যিই আপনাকে ওই চিঠিটা লিখেছিলেন কিনা। সেক্ষেত্রে আপনিই বলুন, আমি কিভাবে আপনাকে ভরসা করতে পারি? তুমি কি আমার কথা অবিশ্বাস করছো? শোনো, তোমার বাবার বিপদের সময় আমি আমার ব্যবসার থেকে প্রায় 2 লক্ষ টাকা ওকে দিয়েছিলাম। সেদিন যদি আমি সেই টাকা না দিতাম তবে তোমাদের পারিবারিক ব্যবসা সেদিনই ডুবে যেত। আর আমার সেই উপকারের কৃতজ্ঞতা বশত মৃগাঙ্ক শেখর আমাকে ওই বাড়িটা লিখে দিতে চেয়েছিলেন। তবে হ্যাঁ, বাড়ি বিক্রি সংক্রান্ত কোনো কাগজপত্র তখন সই সাবুত করার সুযোগ হয়নি। আমরা দুজনেই একে অপরকে এতটা বিশ্বাস করতাম যে কেউ কাগজপত্র তখন রেজিস্ট্রি করার প্রয়োজনীয়তা অনুভব করিনি। আর আজ যদি তুমি বা তোমার দাদা সেই সুযোগে বাড়িটা আমায় দিতে অস্বীকার করো তবে সেটা খুবই দুঃখজনক। আমি মৃগাঙ্ক শেখরকে যে টাকা দিয়েছিলাম আর ও চিঠিতে যে টাকার বদলে আমাকে ওই কালিম্পংয়ের বাড়িটা দিতে চেয়েছিল সেগুলো সবই আমার কাছে আছে। দরকার পড়লে আমি সেগুলো নিয়ে আদালতের দ্বারস্থ হব। দেখুন অমলেন্দুবাবু, এতক্ষণ অবধি আপনি যা যা বললেন তাতে আমি বেশ বুঝতে পারছি যে আপনার বাবার রেখে যাওয়া কালিম্পংয়ের সেই বাড়িটা আপনাদের যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি আপনি এই পরিমল ঘোষের সঙ্গে আইনি লড়াইতে আমাদের সাহায্য চাইতে এসে থাকেন তাহলে বলবো আপনি ভুল ঠিকানায় এসেছেন। এ ব্যাপারে আপনাকে কোনো রকম সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। না না স্যার, আমি সে কথা বলছি না। আসলে কালিম্পংয়ের আমাদের সেই বাড়িটা নিয়ে পরিমল ঘোষের সঙ্গে আমাদের কোনো মামলা মোকদ্দমা হয়নি, কারণ আমরা তো এই বাড়িটা বিক্রি করে দিতেই চেয়েছিলাম। তাই পরিমল বাবু যখন আমাদের উপযুক্ত দাম দিয়ে আমাদের থেকে সেই বাড়িটা কিনে নিতে চাইলেন তখন আমরা তো সেই প্রস্তাবে রাজিও হয়ে যাই। মানে আমাদের একরকম ভালোই হয়। ব্যাস, তাহলে তো মিটেই গেল। এখন আপনাদের অসুবিধাটা কোথায়? স্যার, সত্যি কথা বলতে কি, অসুবিধে শুরু হয় তার কিছুদিন পর থেকে। মানে আমরা সর্বসম্মতিক্রমে তখন বাড়িটা পরিমল বাবুকে বিক্রি করে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি। কোর্টের কাজকর্ম কিছুটা এগিয়ে গেছে, আর ঠিক তখনই আমাদের বাড়িতে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে, আর বারবারই আমাদের হুমকি দেওয়া হতে থাকে যে বাড়িটা যেন কাউকে বিক্রি না করি। আর এটাই তো আমার অদ্ভুত লাগছে। তার মানে আপনাদের বাড়িটা অরক্ষিত পড়ে থাকায় কেউ হয়তো সেটা কেনার পরিকল্পনা করেছিল, আর হঠাৎ করেই আপনারা বাড়ি বিক্রি করে দিচ্ছেন জানতে পারার পর আপনাদের সেই কাজে প্রতিহত করার জন্য ফোন করে। ব্যাপারটা যদি সেইটুকুই হতো স্যার, কিছু বলার ছিল না তখন।
কিন্তু যেদিন কালিম্পংয়ে সেই বাড়ি রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, ঠিক 1 সপ্তাহ আগে পরিমলবাবু খুন হন। খুন হন? তবে আর বলছি কি স্যার, পরিমল ঘোষের মৃতদেহটা পাওয়া গেছিল ওনার ছেলের কলকাতার ফ্ল্যাটে। ওই লোহার ধারালো কিছু দিয়ে ওনার পেটে আঘাত করা হয়েছিল। আর জানেন স্যার, ওই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে প্রায় ধরুন 5 ফোন এসেছে, আর প্রতিবারই পৃথক পৃথক নম্বর থেকে হুমকি। মানে ওই হুমকির একটাই কথা, আমরা যেন কালিম্পংয়ের সেই বাড়িটা কাউকে বিক্রি না করি। এবার আপনি বলুন স্যার। আপনাদের কাছে মানে আপনি আর আপনার দাদার কাছে? হ্যাঁ, বাড়ির ল্যান্ডফোনে ফোনগুলো আসে, আর দাদা তো আমাদের পারিবারিক ব্যবসার কাজে প্রায়ই বাড়ির বাইরে থাকে, তাই ফোনগুলো প্রতিবারই আমি ধরি। তা এই পরিমল ঘোষের বাড়ি কোথায় সেটা আপনি জানেন? জানি, মানে ওই রেজিস্ট্রির কাজে যে সমস্ত কাগজপত্র দিয়েছিলেন তা থেকেই দেখেছি ওনার আসল বাড়িটা চন্দননগরে। তবে ওনার মৃতদেহটা ওই কলকাতায় পাওয়া গেছিল। বাইপাসের ধারে ওনার ছেলে খুব বড় সড়ো একটা ফ্ল্যাট কিনেছিলেন, আর সেখানেই উনি ওই মাঝে মধ্যে গিয়ে থাকতেন। আর সেখানেই কিন্তু তিনি নৃশংসভাবে খুন হয়েছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওনার ছেলের ফ্ল্যাটটা ঠিক কোনখানে বলুন তো? আমি সেটা স্যার জানি না। খবরের কাগজে ব্যাপারটা দেখার পর আমি ওনাকে ফোন করলে ওনার ছেলে ফোনটা ধরেছিল, আর তখন তিনিই বলেন যে খবরের কাগজের খবরটা সত্যি, পরিমলবাবু খুন হয়েছে। পরিমলবাবুর ফোনটা ওনার ছেলের কাছেই ছিল। তখনই আমরা নিশ্চিত হই। আর আপনি বললে বিশ্বাস করবেন না স্যার, তারপর থেকেই না আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার কালো মেঘ যেন নেমে আসে। আপনি প্লিজ কিছু একটা করুন, আমাদের বাড়িতে এই হুমকি দেওয়াটা বন্ধ করুন স্যার। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা অংশুর কাছে দিয়ে যান। আমি আপনাকে কাল ঠিক সকাল 10টার সময় ফোন করব। 1 মিনিট ছোটকা, আমি এখনই একটা ডায়েরি আর পেন নিয়ে আসছি। অংশু কিছুক্ষণের মধ্যেই ডায়েরি পেন নিয়ে ফিরে এলে অমলেন্দুবাবু ওনার বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার তাতে লিখে দেন। তবে ভদ্রলোক হিমাদ্রির কাছ থেকে আরও বেশি কোনো সহযোগিতা আশা করলেও হিমাদ্রি আর ওনার ব্যাপারে বিশেষ আগ্রহ না দেখিয়ে চুপচাপ একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করলে ভদ্রলোক কিছুটা অস্বস্তি নিয়েই বিদায় নেন। অংশু ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে হিমাদ্রির সামনে টুলটা টেনে নিয়ে এসে বসে। ছোটকা, একটা ব্যাপার আমি পরিষ্কার করে বুঝতে পারলাম না। পরিমল ঘোষের খুনের ব্যাপারটা আমি সবকিছু জেনেও কেন অমলেন্দুবাবুকে কিছু বললাম না, তাই তো? ঠিক তাই, তুমি তো পুরো ব্যাপারটাই জানো। ইন্সপেক্টর কাকু তোমাকে ফোন করে সেদিন ডাকলে তুমি তো গেলে বাইপাসের ধারে সেই ফ্ল্যাটে। তাহলে তুমি অমলেন্দুবাবুকে সে কথা বললে না কেন? অমলেন্দুবাবু এই মুহূর্তে আমার কাছে এসেছিলেন ওনার সমস্যার কথা আমাকে জানাতে, আর আমার সাহায্য পাবেন কিনা সেটা নিশ্চিত করে জানতে। আমার কথা শোনার উদ্দেশ্য নিয়ে তিনি এখানে আসেননি অংশু। আর তাছাড়া পরিমল ঘোষের খুনের উপযুক্ত মোটিভ আমরা কেউই বুঝতে পারছিলাম না। অমলেন্দুবাবুর কথা আর কালিম্পংয়ের সেন ভিলা পরিমল ঘোষের খুনের একটা কারণ হলেও হতে পারে। তাহলে সেই ব্যাপারে যে আমি আগে থাকতেই জানি, সেটা কি অমলেন্দুবাবুকে বলাটা ঠিক হতো? হিমাদ্রির কথায় অংশু বেশ চিন্তায় পড়ে যায়। 3 দিন আগে ইন্সপেক্টর রুদ্র হিমাদ্রিকে ডেকেছিল এই পরিমল ঘোষের খুনের ব্যাপারটা তদন্ত করে দেখার জন্য। আর আজ অমলেন্দু সেন হঠাৎ করে এসে হাজির না হলে দুটো ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে বের করার কোনো রকম সম্ভাবনা ছিল না। তাই সেদিক থেকে অংশুর ছোট কাকা পরিমল ঘোষের খুনের ব্যাপারে যে সে জানে, সে কথা অমলেন্দুবাবুকে না বলে ঠিকই কাজ করেছে। ভাবনা সম্পূর্ণ হওয়ার আগেই অংশু হিমাদ্রিকে কিছু একটা বলার জন্য লাফিয়ে উঠল। সে দেখে হিমাদ্রি খুব মন দিয়ে খাতার কাগজে কিছু একটা লিখছে। ওটা কি লিখছো ছোটকা? দেখ অংশু, গত কয়েকদিনে পরিমলবাবু সম্পর্কে যতটুকু খোঁজ খবর পেয়েছিলাম তাতে জানতে পেরেছি যে ভদ্রলোক অত্যন্ত নির্বিবাদী এবং মাটির মানুষ ছিলেন। দীর্ঘদিন বিদেশে চাকরি করার পরেও বাংলা ভাষার প্রতি ওনার ছিল বিশেষ দখল। বিদেশে থাকতে এবং তারপর দেশে ফিরেও বাংলা সাহিত্য ছিল ওনার নিত্যসঙ্গী। নিজে টুকটাক লেখালেখি করলেও উনি মূলত ভালোবাসতেন বই পড়তে, আর ধাঁধার মাধ্যমে কথা বলায় ওনার ছিল বিশেষ বুৎপত্তি। কিরকম? এই যেমন ধর, উনি তোকে সামান্য কোনো কথা বললেও সেটাকে বাংলা শব্দের জাদুতে অত্যন্ত আকর্ষণীয় করে তুলতে পারতেন।
একটি পত্রিকাতে উনি কয়েক বছর আগে বেশ সুন্দর একটি রম্য রচনা লিখে দিয়েছিলেন প্রকাশ করার জন্য। ওনার বাড়ির টেবিলে সেই পত্রিকাটির কপি আমি দেখেছি, আর তখনই দেখি সেই পত্রিকাটা টেবিলের ওপরে উপর করে রাখা, আর সেটা সোজা করতেই দেখি তাতে একটি গল্পের 2টি পাতা খোলা। লেখকের নাম পরিমল ঘোষ। বুঝলাম ওনারই লেখা সেই গল্পটি, আবার উনি তখন ওটা পড়ছিলেন। গল্পটার নাম কি ছিল জানিস? কি? উপাদানের উপাদান। কি বলতো সেই জিনিসটা? তুই আমি সকলেই কিন্তু সেটা বহুবার দেখেছি। কি জানি, বুঝতে পারছি না। বাংলাতে আমার শব্দের জ্ঞান অত ভালো নয়, আমি পারবো না, তুমি বলে দাও। উপাদান মানে হলো বালিশ, আর উপাদানের উপাদান মানে বালিশ কি দিয়ে তৈরি হয়? তুলো। তাই বলেছিস। পরিমল ঘোষের লেখাটা পড়ে সেটাই মনে হয়েছিল, কিন্তু উনি যদি সরাসরি ওই গল্পটার শিরোনাম তুলো রাখতেন তাহলে গল্পটা পড়ার আগের এই চমকটা থাকতো না, বুঝলি, যেটা ওনার ওই বিশেষ নামটার মধ্যে ছিল। সেটা তো বুঝলাম ছোটকা, কিন্তু তোমার এখন হঠাৎ ওনার সেই হেঁয়ালি করার স্বভাবের কথা মনে হলো কেন? সেরকম কিছু নয়, কিন্তু ওনার এই হেঁয়ালি করার স্বভাবটার কথা একেবারে অস্বীকার করতেও পারছি না। হিমাদ্রি কথাটা শেষ করেই ওর পাঞ্জাবির পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে টেবিলের উপর রেখে নিজে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, আর অংশু সে কাগজটা হাতে তুলে নিয়ে দেখে তাতে 2 লাইনের একটা ছড়া লেখা। হঠাৎ করে পরিমল ঘোষের হত্যা তদন্তের মাঝখানে এভাবে কোনো অন্য প্রসঙ্গ চলে আসবে সেটা অংশু কল্পনাও করতে পারেনি, সেটাও আবার একটা 2 লাইনের ছড়া। সেজন্যই ও বলে ওঠে, এটা কি গো ছোটকা? এটা কি পরিমল ঘোষের হত্যা তদন্তের সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত? সেটা সঠিকভাবে বলতে পারবো না রে অংশু, তবে যখন পরিমলবাবুকে খুন করা হয় তখন ওনার ডায়েরির পাতায় এই লাইন দুটো লেখা ছিল। খুব সম্ভবত এটা লেখার সময়ই ওনাকে খুনটা করা হয়েছিল। আমি সেই কারণে এই লাইন দুটোকে কপি করে রেখেছি। হিমাদ্রির কথা শুনে অংশু বুঝতে পারে ছোটকার দেওয়া কাগজে লেখা লাইন দুটো ওনার খুনের কেসে খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা হলেও হতে পারে। তাই কাগজটা হাতে নিয়ে খুব মন দিয়ে পড়তে থাকে সে। স্বরের মাথায় টিকি ধরে ঝপাত করে ঝা, ভূতের বাপের ভোজন সবাই লুটিয়া পুটিয়া খা। আচ্ছা স্যার, বাবার কিছু তদন্ত এগোলো? দেখুন প্রত্যুষা দেবী, পরিমলবাবুর হত্যাকাণ্ডের তদন্ত আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে করছি। আর আপনাকে এটাও জানিয়ে রাখি, বিখ্যাত সত্যানুসন্ধানী হিমাদ্রি বর্মন আপনার বাবার হত্যাকাণ্ডের তদন্তে দায়িত্ব নিয়েছেন। সেই কারণে উনি আপনাদের সঙ্গে একবার কথা বলতে চান। বাহ, এটা তো খুব ভালো কথা। ডিটেকটিভ হিমাদ্রি বর্মনের নাম আমি শুনেছি। উনি এই কেসটার দায়িত্ব নেওয়ায় আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। কারণ আপনি তো বুঝতেই পারছেন, বলুন, যতদিন না পর্যন্ত কেসটার সম্পূর্ণভাবে তদন্ত শেষ হবে ততদিন আমরা বাড়ি ফিরতে পারবো না। বুঝতেই পারছেন, অখিলেশের অফিসে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিয়ে আমরা এদেশে এসেছি, অথচ আপনারাই আমাদের বলছেন তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে যেন কেউ স্টেশন লিভ না করি। হ্যাঁ, জানি যে এই তদন্তের স্বার্থে এটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করুন স্যার। আপনাদের এখানে ভিসা কত দিনের? এই তো সামনেই রবিবার পর্যন্ত। প্রতি বছরই পুজোর সময় একবার করে আমরা বাড়ি আসি। এবার হঠাৎ করে বাবা আমাদেরকে আগে ভাগে আসতে বলায় মাত্র 10 ছুটি ব্যবস্থা করতে পেরেছিলাম। আসলে তখন তো বুঝতে পারিনি এত বড় একটা ব্যাপার ঘটে যেতে পারে। আচ্ছা, অখিলেশবাবু কোথায় চাকরি করেন? একটা আইটি ফার্মে, ক্যালিফোর্নিয়ায়। আমরা বছর 10 হলো ওখানে শিফট করে গেছি। তার আগে ও ব্যাঙ্গালোরে একটা ফার্মে চাকরি করতো। তারপর এই অফারটা পেয়ে যাওয়ায় আমরা আর দ্বিতীয়বার ভাবিনি। আর আপনি আপনি কি হাউসওয়াইফ? না স্যার, ঠিক হাউসওয়াইফ নই। আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, সেখানেও ওই 10 ছুটি নিয়ে এসেছি। আর আপনাদের সন্তান সন্ততি? আমার এক ছেলে এক মেয়ে, ওরা এবার আসেনি। আসলে পুজোর সময় যখন আমরা আসি তখন ওরা আসে, কিন্তু এবারে হঠাৎ করে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল যে ওদের সাথে করে আনা সম্ভব হয়নি। ওখানে আমার বাবা মা থাকেন, ওরা ওই দাদু দিদার কাছেই আছে, আর সবসময় ওদের খেয়াল রাখার লোকও আছে। এতক্ষণ ইন্সপেক্টর রুদ্র
আর পরিমল ঘোষের পুত্রবধূ প্রত্যুষা ঘোষের কথা খুব মন দিয়ে শুনছিল হিমাদ্রি। আর ওদের কথার মাঝেই ও হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা প্রত্যুষা দেবী, আপনি মৃগাঙ্ক শেখর সেন নামে কাউকে চেনেন? না, খুব সত্যি কথা বলতে কি চিনি না, তবে বাবার কাছে শেষ কয়েকবার ওনার নাম শুনেছি। মৃগাঙ্ক শেখরবাবু শ্বশুরমশাইয়ের খুব ভালো বন্ধু ছিলেন, আর ওনারই কালিম্পংয়ে একটা বাড়ি বিক্রি এবং সেই সংক্রান্ত রেজিস্ট্রির কাজে আমার শ্বশুরমশাই আমাদেরকে এখানে আসতে বলেছিলেন। তখনই মৃগাঙ্ক শেখর সেনের নামটা আমি শুনি। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায়? ওই তো দোতলায় আছে। এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে অনেক মানুষই ফোন করছে। আসলে আমার শ্বশুরমশাইয়ের আত্মীয় পরিজন বলতে তেমন কেউ না থাকলেও সামাজিক পরিচিতি এবং বন্ধুবান্ধবের সংখ্যা অনেক বেশি। সবাইকে তো আমরা চিনিও না। আপনাদের কি দুটো ফ্ল্যাট? হ্যাঁ, ওই পরপর দোতলায় দুটো। এটা রেজিস্ট্রি আমাদের নামে, আর উপরেরটা রেজিস্ট্রি করা হয়েছিল বাবার নামে, যাতে ওনার এখানে এসে থাকতে কোনো সংকোচ না হয় তাই। আচ্ছা, অখিলেশ বাবু জানেন তো আমরা ওনার সাথে দেখা করতে এসেছি? হ্যাঁ হ্যাঁ, জানেন তো। অখিলেশই তো বলল আমি যেন আপনাদের সঙ্গে এসে কথা বলি। আরও কয়েকটা প্রয়োজনীয় ফোন কল মিটিয়েই আসছে। দাঁড়ান, আমি বরং একবার উপরে গিয়ে দেখি ওর এত দেরি হচ্ছে কেন। এত দেরি হওয়ার তো কথা নয়। এই কথা বলে প্রত্যুষা দেবী ওপরের ঘরের সিঁড়ির দিকে এগিয়ে গেলে হিমাদ্রি আর ইন্সপেক্টর রুদ্র ওনার জন্য অপেক্ষা করতে থাকে নিচের ঘরে। আর ঠিক তখনই ওপরের ঘর থেকে ভেসে আসে প্রত্যুষা দেবীর ভয়ঙ্কর আর্তনাদ। আর্তনাদের শব্দ শুনে হিমাদ্রি আর রুদ্র চোখের নিমেষে ছুটে যায় দোতলার সিঁড়ির দিকে। আর উপরে উঠে দেখে প্রত্যুষা দেবী সিঁড়ির চাতালে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন। আর ঠিক সামনে মাটির উপরে উপুর হয়ে পড়ে রয়েছেন একজন পুরুষ মানুষ। খুব সম্ভবত তিনিই অখিলেশ ঘোষ। হিমাদ্রি ছুটে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখে ভদ্রলোক বেঁচে আছেন, ওনার শ্বাস পড়ছে, তবে মাথার পেছন দিক থেকে খুব ভারী কিছু একটা দিয়ে আঘাত করায় সেখানটা ফেটে চাপ চাপ রক্ত জমে রয়েছে। খুব সম্ভবত সেই আঘাতের কারণেই উনি অজ্ঞান হয়ে গেছেন। রুদ্র, এখন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। এখনই হসপিটালে নিয়ে যেতে পারলে উনি সুস্থ হয়ে যাবেন, আর হয়তো ওনাকে রক্ত দিতে হবে। হ্যাঁ, আমি এখনই ব্যবস্থা করছি। প্রত্যুষা দেবী, আপনি আমাদের সাথে আসুন। অখিলেশবাবুর মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিছু প্রশ্ন থাকলে আপনি সাহায্য করতে পারবেন। মানে ধরুন ওনার কোনো মেডিসিন চলে কিনা, ওনার ব্লাড গ্রুপ কি, এগুলো তো আমার জানা নেই। আর চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে উনি সুস্থ হয়ে যাবেন। তবে এখন একটুও সময় নষ্ট না করে আমাদের ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হিমাদ্রির কথা মতো অখিলেশবাবুকে নার্সিংহোমে ভর্তি করলে ডাক্তারবাবু ওনার প্রাথমিক ট্রিটমেন্টের পর জানান, দেখুন, ওনার আঘাত নিয়ে সেরকম চিন্তিত হওয়ার কিছু নেই। আঘাতটা বাইরেই বেশি লেগেছে, মাথার ভেতরে কোনো রকম রক্তক্ষরণের ব্যাপার নেই। 2 দিন কমপ্লিট বিশ্রাম নিলেই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলেই মনে হয়। যদিও ডাক্তারবাবু সেভাবে বিপদের কথা কিছু বললেন না, তবে অখিলেশবাবু সিকিউরিটির জন্য ইন্সপেক্টর রুদ্র ওনার কেবিনের বাইরে সব সময়ের জন্য একজন কনস্টেবল মোতায়েন করার ব্যবস্থা করে। এরপর ওরা ফিরে আসে থানায়। ব্যাপারটা কি হলো বলো তো হিমাদ্রি? এভাবে বাড়ির ভিতরে ঢুকে ওনার ওপর আঘাত করলো কে? যতদূর জানি ও বাড়িতে পরিমল বাবুর পর ওনার ছেলে অখিলেশ বাবু আর অখিলেশ বাবুর স্ত্রী প্রত্যুষা দেবী ভিন্ন আর কেউ নেই। তাহলে আঘাতটা করলো কে? বাইরের কেউ? হ্যাঁ, আমিও ব্যাপারটা লক্ষ্য করেছি রুদ্র। তবে খুব সত্যি বলতে কি, আমার ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে। এখন না হয় ওনারা এসেছেন, কিন্তু সারা বছর কি তবে ওই ফ্ল্যাটে পরিমলবাবু একা থাকেন? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখেছো, ফ্ল্যাটের গঠনটা এমন যে ওনাদের দুটো ফ্ল্যাট ঠিক ওপর, সে ঠিক পাশেই। ফ্ল্যাটের বাকি লোকেদের সাথে ওদের দুটো ফ্ল্যাটের কোনো সম্পর্কই প্রায় নেই। যাই হোক, আমি কি একবার ব্যাপারটা প্রত্যুষা দেবীকে জিজ্ঞাসা করব? না, ছেড়ে দাও, কোনো প্রয়োজন নেই। তবে আমার মনে হচ্ছে ব্যাপারটা সেরকম নয়। যদি খুব ভুল না করি, তবে ওই ওপরের ফ্ল্যাটে আরও একজন কেউ আছে বা থাকে, তবে তাকে এই মুহূর্তে দেখতে পেলাম না। তুমি এতটা কি করে নিশ্চিত হচ্ছ বলো তো? আমি তো সেরকম কিছুই দেখলাম না। দাঁড়াও, এই অংশ, তুই তো সকাল থেকেই আমাদের সঙ্গে আছিস। তোর চোখে কি এমন কিছু পড়েছে যাতে করে আমরা মনে করতে পারি যে ওই বাড়িতে আর কেউ আছে? দেখি তোর অবজারভেশন পাওয়ার কতটা।
কথাটা সত্যি। সকাল থেকেই অংশু ওদের সাথে থাকলেও এতক্ষণ একটাও কথা বলেনি। বলা ভালো, কিছু বলারও কোনো সুযোগ পায়নি। এতক্ষণ পর হিমাদ্রি ওকে কিছু বলার সুযোগ দিলে অংশু বলে ওঠে, দেখো ছোটকা, আমার মনে হয়েছে ওই বাড়িতে অখিলেশবাবু আর ওনার স্ত্রী ছাড়াও আরও কেউ একজন আছে। লোকটি পুরুষ মানুষ, উচ্চতা খুব বেশি হলে 5 ফুটের আশেপাশে, আর পায়ের পাঞ্জা একটু চওড়া। অংশুর কথা শুনে ইন্সপেক্টর রুদ্র চোখ ছানা বড়া করে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ওর সম্বিত ফিরলে অংশুকে জিজ্ঞেস করে, তুমি এতটা নিশ্চিত কিভাবে বলছো অংশু? রুদ্র, এর উত্তর তোমাকে আমি দিচ্ছি। আমরা সকালে যখন ওনাদের ফ্ল্যাটে ঢুকেছিলাম তখন জুতোর তাকের দিকে ও দেখেছিল। আমরা যখন বের হই তখন ওই জুতোর তাকের ঠিক পাশে একজোড়া হাওয়াই চপ্পল খুলে রাখা দেখেছি, যেটা আগে ছিল না। চপ্পলটা ওনাদের কারণ নয় বলেই মনে হয়, কারণ ওনাদের আভিজাত্য হিসেবে সেটা একটা বড়ই বেমানান বস্তু। খুব সম্ভবত সেই জুতোটা অংশও দেখেছে, আর জুতোটা বড়জোর 6 নম্বর মাপের। আর সেটা দেখেই ও এই জুতোর মালিকের ব্যাপারে একটা অনুমান করেছে। কি রে অংশ, ঠিক বলছি তো? ছোটকা, তুমি একদম ঠিক কথাই বলেছ। তার মানে আমরা যখন প্রত্যুষা দেবীর সাথে কথা বলছিলাম তখনই কেউ একজন সেখানে এসেছে, কিন্তু আমাদের দেখা দেয়নি। বাহ অংশ, তোমার অবজারভেশন পাওয়া সত্যি খুব ভালো। সত্যি বলতে কি, আমি তো সেটা দেখতেই পাইনি। আচ্ছা হিমাদ্রি, তুমিও কি ওই হাওয়াই চপ্পলটা দেখে সন্দেহ করছো যে ওই ফ্ল্যাটে আর কেউ আছে? হাওয়াই চপ্পলটা কারণ বটে, তবে সেটা ছাড়াও আরো একটা ব্যাপার আছে। সেটা কি ছোটকা? একটা ব্যাপার খেয়াল করে দেখেছিস? আমরা যখন প্রত্যুষা দেবীর সাথে কথা বলছিলাম তখন কোনো একজন একতলার ঘর থেকে ভিতরের দিকে ঢুকে এসেছিলেন, মানে সিঁড়ির দিকে উঠে গিয়েছিলেন। কিন্তু অখিলেশ বাবুর উপর যখন আক্রমণ হলো তখন কিন্তু তাকে দেখতে পাইনি। এটা অংশ ঠিকই বলেছিস। হিমাদ্রি, তোমার এই অনুমানটা আমি সমর্থন করতে পারলাম না। আমরা তিনজনই ঘরের ভিতরে দেওয়ালের দিকে মুখ করে বসেছিলাম, আর আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন প্রত্যুষা দেবী। আর ওদিকে দেওয়ালে কোনো রকম আয়নাও ছিল না, যেটা দিয়ে আমাদের পিছন দিকে দরজার বাইরে দিয়ে কেউ যাতায়াত করলে তাকে দেখা যেতে পারে। অবশ্য তুমি যদি বলো তোমার মাথার পিছনে একজোড়া চোখ আছে, তবে বন্ধুত্বের খাতিরে আমি হয়তো সেটা মেনে নেব, কিন্তু যুক্তি দিয়ে নয়। তুমি ঠিকই বলেছ, আমার মাথার পেছনে একজোড়া চোখ নিশ্চয়ই নেই, কিন্তু সামনে যে একজোড়া আছে সেই দুটোর উপর ভরসা করলেই তুমি ব্যাপারটা বুঝতে পারতে। তুমি হয়তো খেয়াল করোনি, কথা বলার মাঝেই প্রত্যুষা দেবীর চোখের দৃষ্টি একবার সেই দিকে পড়েছিল। সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ের জন্য ওনার মুখের অভিব্যক্তির পরিবর্তন ঘটে, আর ওনার চোখের দিকে তাকিয়ে থেকেই আমি ব্যাপারটা বুঝতে পারি। কেউ একজন ক্ষণিকের জন্য আমাদের পিছন দিয়ে সেখান থেকে পাস করে, আর খুব সম্ভবত বাম দিক থেকে ডান দিকে, তার মানে বাড়ির বাইরে থেকে ভিতরের সিঁড়ির দিকে। তুমি নিশ্চিত হিমাদ্রি? 200%। তবে আমাদের কি করণীয় হিমাদ্রি? অখিলেশ বাবুকে ডাক্তার তো 2 দিন বিশ্রাম নিতে বলেছেন, এর মাঝে তো ওনার সাথে কথা বলা যাবে না। ইন্সপেক্টর রুদ্রর কথার মধ্যেই হঠাৎ করে ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলার পরেই রুদ্রর চোখ মুখ হঠাৎ করেই বদলে যায়। একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা ওকে গ্রাস করে, আর সেটা স্পষ্ট দেখতে পায় হিমাদ্রি আর অংশু। ইন্সপেক্টর রুদ্র ফোনটা কাটার পর মুহূর্তেই হিমাদ্রি জিজ্ঞেস করে, কি ব্যাপার, কিছু খারাপ খবর নাকি রুদ্র? হ্যাঁ, ফোন এসেছিল। অমলেন্দু সেনের গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। ভদ্রলোক কোনো একটা কাজে চন্দননগর গিয়েছিলেন, আর দিল্লি রোড দিয়ে কলকাতার দিকে ফেরার সময় একটা বড় লরি সরাসরি এসে ওনার গাড়িতে ধাক্কা মারে। ভদ্রলোক মারাত্মক রকমের জখম হয়েছেন। ওখানকারই একটা স্থানীয় হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে বলতে পারো। একদম ঠিক। আমরা এই রহস্যটা সমাধানের জন্য যে যে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের দুজনের উপরেই প্রাণঘাতী আক্রমণ হয়েছে। আততায়ীর উদ্দেশ্য পরিষ্কার, কালিম্পংয়ের ওই বাড়িটা যাতে কিছুতেই বিক্রি না হয় সেটাতে নিশ্চিত করা। বুঝলে রুদ্র, আমার মন বলছে এই বাড়িটায় এমন কিছু একটা আছে যেটার জন্য এত কাণ্ড ঘটছে। তাই সবার প্রথম আমাদের কালিম্পংয়ের ওই বাড়িটাই যেতে হবে, না হলে আমরা কিছুই বুঝতে পারবো না এই রহস্যের শেষ কোথায়। একদম সঠিক কথা বলেছ ছোটকা, আমারও ঠিক সেটাই মনে হয়। তাহলে আমি ব্যাগপত্র প্যাক করে নিই। ধরা অংশ, এত তাড়াতাড়ি ব্যবস্থা করা সম্ভব নয়। সবার আগে সেন বাড়িতে গিয়ে অমলেন্দু বাবুর দাদা এবং মায়ের থেকে ওনাদের বাড়িতে যাওয়ার অনুমতি নিতে হবে। এখন ওনাদের মনের যে অবস্থা, তাতে করে কতটা সেটাই সম্ভব হবে জানি না। না, একেবারেই নয়। আমরা আজ রাতেই এনজিপি যাব।
আর কাল সকালে কালিম্পং পৌঁছবো। তবে সেটা সেনবাড়ির কাউকে জানানোর কোনো প্রয়োজনীয়তা নেই। হিমাদ্রির কথা শুনে আনন্দে লাফিয়ে ওঠে অংশু। অবশেষে ওর কালিম্পং ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে চলেছে। তবে সেই আনন্দ নিয়েই হিমাদ্রির দিকে তাকিয়ে দেখে হিমাদ্রি যেন একটু বেশি গম্ভীর, আর সেই ব্যাপারটা যে অংশুর মনে একটা কৌতূহলের সৃষ্টি করেছে সেটা বুঝতে পেরেই হিমাদ্রি বলে ওঠে, তুই বেড়াতে যাবার জন্য অত্যন্ত আনন্দে থাকলেও আমাদের প্রতিপক্ষ যে আমাদের সহজে ছেড়ে দেবে সেটা কিন্তু মনে হয় না রে অংশু। যারা খোদ কালিম্পংয়ে থেকে কলকাতা শহরে এসে এতগুলো খুন বা খুনের চেষ্টা করতে পারে তাদের কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিলে হবে না, বুঝলি? আকাশ আজ ঝকমকে পরিষ্কার। এনজিপি থেকে একটা গাড়ি ভাড়া করে কালিম্পংয়ের দিকে ওরা যতই এগিয়ে যেতে থাকে, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অংশুর মনটা ততই যেন আনন্দে নেচে ওঠে। নিচের গভীর খাদের মধ্যে ওপর থেকে উঠে আসা পাইন গাছের মাথাগুলো ওদের সঙ্গী হয়, আর মাঝে মাঝে ডান পাশের খাড়াই পাহাড় থেকে নেমে আসা নাম না জানা সরু জলের ধারা। ছোটকা বলে বর্ষাকালে পাহাড়ের উপরের জল পেয়ে এগুলোই পরিণত হয় পাহাড়ি ঝর্ণায়। তখন এগুলোর এক অন্য রূপ দেখা যায়। গাড়ির কাচের জানলা এক একবার নামলেই ছোট্ট ছোট্ট মেঘের টুকরো ঢুকে আসে গাড়ির ভেতরে। হিমেল হাওয়ার স্পর্শে কেঁপে ওঠে অংশু। ওর মুখের হাসি বলে দেয় ও মনে মনে কতটা খুশি। আর সেই হিসেবেই ও সামনের সিটে ড্রাইভারের পাশে বসা হিমাদ্রিকে জিজ্ঞেস করে, ছোটকা, কি ভালো লাগছে না বলো? না রে অংশু, মন ভরে প্রকৃতিটাকে উপভোগ করার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। যদি খুব ভুল না করি তবে শিলিগুড়ি থেকে একটা কালো মারুতি ভ্যান আমাদের পিছু নিয়েছে। অবশ্য এখনো আমি নিশ্চিত নই, তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আমি বোধহয় সম্পূর্ণ ভুলও নই। মানেটা খুব সহজ অংশু। আমাদের এখানে আসার খবর আমাদের শত্রুপক্ষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে, তাই আমাদের খুব সাবধানে প্রতিটা পা ফেলতে হবে রে। এটা পাহাড়, বুঝলি তো অংশু? এখানে একটা পা ভুল ফেললেই অতলে হারিয়ে যেতে সময় লাগবে না। তার মানে তুমি বলছো আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে? যদি আমার অনুমান ভুল না হয় তাহলে যে মুহূর্ত থেকে অমলেন্দুবাবু আমাদের বাড়িতে এসেছেন তখন থেকেই আমাদের লড়াই শুরু হয়ে গেছে। কেন তখন কেন বলছো? তখন তো তুমি কেসটা নিচ্ছ কিনা সে কথা নিশ্চিত করে অমলেন্দুবাবুকে কোনো কথা দাওনি। সেটা তুই জানিস, কিন্তু অপরাধী কি জানে? অমলেন্দুবাবু আমাদের কাছে আসার সময় থেকেই আমরাও তার শত্রুর তালিকায় চলে এসেছি, বুঝলি? এরকম বলছো কেন ছোটকা? আমার কিন্তু এবার বেশ ভয় লাগছে। আরে গোয়েন্দাদের আবার ভয় পেলে চলে নাকি রে? আর আমি সেদিন রাত্রে ছাদে দাঁড়িয়েছিলাম, তখন আমি আমাদের রাস্তার উল্টো দিকে একটা লোককে নিজেকে অন্ধকারের মধ্যে লুকিয়ে আমাদের বাড়ির ওপরে নজর রাখতে দেখেছি। তোকে বলিনি তুই ভয় পাবি বলে, কিন্তু বাস্তবটা এটাই। কথাটা বলার সাথে সাথেই হিমাদ্রি ওদের গাড়ির ড্রাইভারের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, ড্রাইভার দাদা সামলে! ওদের গাড়ির পেছনে ওদের সঙ্গে সঙ্গে আসা মারুতি ভ্যানটা একটা পাহাড়ের বাঁকের মুখে ভয়ঙ্করভাবে হিমাদ্রিদের গাড়িটাকে সাইড চেপে দিয়ে বেরিয়ে যায়। গাড়ির ড্রাইভার স্টিয়ারিংয়ের উপর থেকে সামান্য নিয়ন্ত্রণ হারালেই গাড়িটা সোজা ডান পাশের খাদে গিয়ে পড়ত। গাড়িটা কোনো মতে দাঁড়িয়ে পড়ার পর ওরা খেয়াল করে ঠিক ওই জায়গায় রাস্তার পাশের রেলিংটা বেশ কিছুটা ভাঙা। তার মানে ওই জায়গাটায় হিমাদ্রিদের গাড়িতে দুর্ঘটনা ঘটাবে এই পরিকল্পনা নিয়েই মারুতি ভ্যানটা এতক্ষণ পুরো রাস্তা ওদের পিছু পিছু আসছিল। আর ক্ষণিকের জন্য ওরা এ যাত্রায় বেঁচে যাওয়ায় মারুতি ভ্যানটা আর দাঁড়ালো না। ওদের ক্রস করে সেটা সোজা এগিয়ে গেল সামনের রাস্তার দিকে, আর মুহূর্তের মধ্যে সেটা আরেকটা বাঁক পার হয়ে ওদের দৃষ্টির সীমার বাইরে চলে গেল। অংশুর বুকের মধ্যেটা তখনও ভয়ঙ্করভাবে কাঁপছে, আর ও দেখে ওদের গাড়ি থেকে নেমে সোজা সামনের রাস্তার দিকে তাকিয়ে রয়েছে হিমাদ্রি। ভয়ঙ্কর কাণ্ড গো ছোটকা, একটু হলেই। আমাদের কথা বাদ দে অংশু, ওই কালিম্পং এর সেন্ট ভিলার মধ্যে এমন কি আছে যাতে আমাদের সেখানে পৌঁছতে এত বাধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে? কেউ বা কারা কেন চায় না আমরা সেই সেন্ট ভিলায় গিয়ে পৌঁছই, বা অমলেন্দু বাবুরা সেটা অন্য কাউকে বিক্রি করে দেন? বাড়িটায় নিশ্চয়ই এমন কিছু আছে যেটা দুর্মূল্য, বুঝলি, যেটা পাওয়ার জন্য এতটা ভয়ঙ্কর হওয়া যায়।
ওদের কথার মাঝেই ওদের গাড়িটা আবারও চলতে শুরু করে। তবে ততক্ষণে ওদের কথা থেকে গাড়ির ড্রাইভার কিছু একটা সন্দেহজনক অনুমান করে। ওদের বলে বসে, আচ্ছা স্যার, আপনারা যেখানে যাবেন সেখানে কি কোনো বিপদের সম্ভাবনা আছে? খুব সম্ভবত আছে, বেশ অনেকটাই বিপদের সম্ভাবনা সেখানে আছে। তবে আমি বিপদ নিয়ে ভাবি না, আমাদের একটা সত্য ঘটনাকে খুঁজে বের করতে হবে, যেটা এই কালিম্পংয়ে বহুদিন আগের কোনো ইতিহাসের সঙ্গে হারিয়ে গেছে। স্যার, যদি আপনি কালিম্পংয়ের পুরনো ইতিহাসের খোঁজ করেন তবে আমি আপনাকে একজনের কথা বলতে পারি। ভদ্রলোক একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, বহুদিন এই কালিম্পংয়ে রয়ে গেছে, শুধুমাত্র ওই কাঞ্চনজঙ্ঘাকে ভালোবেসে। এখন ওই বুড়ো বয়সেও একা একা পায়ে হেঁটে পাহাড়ের পথে ঘুরে বেড়ান। উনি বলেন কাঞ্চনজঙ্ঘার দিক থেকে ভেসে আসা প্রতিটা হিমেল হাওয়ার স্পর্শে উনি নাকি নতুন করে সতেজ হয়ে ওঠেন। ওনার কাছে এই কালিম্পংয়ের পুরনো দিনের ইতিহাস জানতে চাইলে উনি আপনাদেরকে সাহায্য করতে পারেন। আচ্ছা, নাম কি ওনার? ওনার নাম মিস্টার সমরেশ মিত্র। গোটা কালিম্পং ওনাকে শুধুমাত্র মিস্টার মিত্র নামেই চেনে। যে কাউকে জিজ্ঞেস করলেই ওনার বাড়ি দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, মিস্টার মিত্র, মনে হচ্ছে আমি ওনাকে চিনি। আপনার কাছে কোনো ছবি আছে ওনার? তাহলে সেটা দেখে নিশ্চিত হতে পারতাম। হিমাদ্রির কথা শুনে চমকে ওঠে অংশু। কালিম্পংয়ে আসার কথা শুরু হওয়ার প্রথম থেকে এখানকার কোনো নিষ্ঠুর সমরেশ মিত্রকে যে হিমাদ্রি চেনে সে কথা অংশু জানতো না, তাই একটু অবাকও হয়। আর ঠিক তখনই ওদের ড্রাইভার বলে ওঠে, না, সেভাবে ছবি তো বিশেষ কিছু নেই, তবে উনি বেশ লম্বা, ফর্সা, গলার স্বর অত্যন্ত গম্ভীর। না, ঠিক বুঝতে পারছি না। তাহলে আমি যাকে চিনি তার সঙ্গে বর্ণনাটা ঠিক মিলছে না। কথাটা বলেই হিমাদ্রি অংশুর জিজ্ঞাসা ভরা চোখের দিকে তাকিয়ে একটা ইঙ্গিতপূর্ণ হাসি দেয়। অংশু ব্যাপারটা কিছু বুঝতে না পারলেও এটুকু বোঝে এই সমরেশ মিত্রকে সত্যি সত্যিও ছোটকা চেনে না। তবে কোনো একটা বিশেষ কারণে ড্রাইভারের থেকে ওনার দেহের আকৃতি কেমন সেটা বুদ্ধি খাটিয়ে জেনে নিল। ঠিক আছে, কালিম্পং যখন যাচ্ছি তখন নিশ্চয়ই একবার মিস্টার মিত্রর সঙ্গে দেখা করব। তখনকার মতো আর বিশেষ কোনো কথা হয় না। ঘটনার আকস্মিকতায় ওরা সকলেই যেন একটু বেশি পরিমাণে চুপচাপ হয়ে যায়। আরও প্রায় ঘণ্টাখানেক গাড়ি চালানোর পর ওরা এসে পৌঁছয় কালিম্পং। সেখানকার সরকারি গেস্ট হাউসে ওদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল। হিমাদ্রি সেই মতোই গেস্ট হাউসের কেয়ারটেকারদের সঙ্গে কথা বলে রেখেছিল। ওদের দুপুরের খাবার ব্যবস্থা আগে থাকতেই করে রাখা হয়েছিল, তাই ওদের বিশেষ কোনো চাপ ছিল না। কেয়ারটেকারকে খাবার দিতে বলে হিমাদ্রি বাইরের একটা ব্যালকনিতে এসে দাঁড়ায়। সামনে তখন মধ্যাহ্নের ঝলমলে রোদে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। আর সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রকৃতি দেখার থেকেও হিমাদ্রি মনে মনে ঘটনার পরম্পরাটা আরও একবার গুছিয়ে নিতে থাকে। আর তখনই কেয়ারটেকার এসে খবর দেয়, স্যার, আপনার জন্য একটা ফোন আছে। সার্কিট হাউসের অফিসে তোমার জন্য কে ফোন করতে পারে ছোটকা? হিমাদ্রির মোবাইলে ফোন না করে কেউ কেয়ারটেকার সাহেবের অফিসের ল্যান্ডফোনে কেন হিমাদ্রির জন্য ফোন করবে, এটা অংশুর কিছুতেই মাথায় ঢুকছিল না। আর সেটা বুঝতে পেরেই হিমাদ্রি বলে ওঠে, এই ব্যাপারটা নিয়ে এতটা ভাবিস না অংশু। পুরোনো দিনের পাহাড়ের মানুষদের এটা একটা খুব সহজাত প্রকৃতি। ওনারা ল্যান্ড ফোনে কথা বলতেই অনেক বেশি স্বচ্ছন্দ। মোবাইল ফোন ব্যবহারের এতটা আধুনিকতায় ওনারা এখনো খুব একটা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। আর দ্বিতীয়ত, যিনি ফোন করেছেন তিনি সম্ভবত তার নিজের ফোন নাম্বারটা আমার কাছে গোপন রাখতে চান। ল্যান্ড ফোনে ফোন করলে সে চাপ নেই। এবার বুঝতে পারলি? অংশু মাথা নেড়ে হ্যাঁ বলাতে হিমাদ্রি কেয়ারটেকারের ঘরের দিকে এগিয়ে যায় ফোনটা ধরতে। আর তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই হিমাদ্রি ফিরে আসে বসার ঘরে। কে ফোন করেছিল গো ছোটকা? সেই লোকটা যে চায় না সেনদের বাড়িটা বিক্রি হোক। বলতে পারিস প্রচ্ছন্ন একটা হুমকি দিল। আমাকে বলল আমি যেন ওই বাড়িটার ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে কালিম্পংয়ের চারপাশটা দুদিন ঘুরে বেরিয়ে ভালোই ভালোই কলকাতা ফিরে যাই। তার মানে আমরা যে এখানে এসেছি এবং এই সার্কিট হাউসে উঠেছি সে খবরটা ওরা জানে, তাই তো? সেটাই তো স্বাভাবিক অংশু। ওরা তো আমাদেরকে সেই প্রথম থেকেই ফলো করছে। যাই হোক, এখন ওসব নিয়ে ভাবলে হবে না। আমি কেয়ারটেকারের সঙ্গে কথা বলে নিয়েছি, আমরা এখনই একবার বেরোবো। ওই ড্রাইভারের কথা অনুসারে
সমরেশ মিত্রের কাছে একবার যেতে হবে। দেখি ওনার কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিনা। হিমাদ্রি ফোনে কথা বলে নেওয়ার পর বিকেল 4টে নাগাদ একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় সমরেশ মিত্রের। সার্কিট হাউসের কেয়ারটেকার ভদ্রলোক ওনার বাড়ি চেনে, আর সেই মতো কেয়ারটেকার নিজেই ওদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে ঠিক হয়। কালিম্পং গল্ফ কোর্সের পাশেই ভদ্রলোকের বাড়ি, আর ঠিক সেই মতো ওরা বেরিয়ে পড়ে বিকেল 3:30-র আশেপাশে। যখন ওরা সার্কিট হাউসের গেট দিয়ে বেরোচ্ছে তখন দেখে রাস্তা ঠিক উল্টো দিকে দুজন স্থানীয় লোক সার্কিট হাউসের গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে ওরা যেন কিছুই দেখতে পায়নি এরকম একটা ভান করে গেট থেকে বেরিয়ে আসে, আর তারপর ওদের গাড়ি ছোটে গল্ফ কোর্সের দিকে। সেখানে পৌঁছে ওরা দেখে মিস্টার মিত্র ওদের জন্য অপেক্ষা করে রয়েছেন। ভদ্রলোকের বয়স প্রায় 70-এর উপরে, তবে এখনও যথেষ্ট পরিমাণ ফিট। ওনার উচ্চতা, বুকের ছাতি আর সর্বোপরি তা দেওয়া গোঁফ দেখে বোঝা যায় ভদ্রলোক একসময় বেশ ডাকাবুকো স্বভাবের ছিলেন। কালিম্পংয়ে উনি রয়েছেন প্রায় বছর 30, তবে তার আগেও কাঞ্চনজঙ্ঘার টানে উনি বেশ কয়েকবার এখানে এসেছিলেন। সেই থেকেই ওনার ভালো লাগার শুরু। নিজের কথা বলতে গিয়ে বেশ পুরনো দিনে পিছিয়ে গেলেন ভদ্রলোক, আর অংশুদের বেশ লাগছিল ওনার কাছ থেকে ওনার সমস্ত পুরনো দিনের বর্ণনা শুনতে। বুঝলেন হিমাদ্রিবাবু, প্রথমে শুধু পাহাড়ে বেড়ানোর টানেই এখানে আসতাম। যখনই ছুটি পেতাম 2 দিনের জন্য হলেও এখানে ঘুরে যেতাম। বিয়ে শাদি তো আর করা হয়নি, একেবারে ঝাড়া হাত পা। নিজের খুশি মতো ঘুরে বেড়াতাম ভারতের নানা প্রান্তে। তবে একদিন এইরকম ঘুরতে ঘুরতে হঠাৎ উপলব্ধি করি কাঞ্চনজঙ্ঘাকে কোথাও যেন একটু ভালোবেসে ফেলেছি। তখন চাকরির আর শেষ 7-8 বছর বাকি। আমাদের ডিআইজি স্যার বললেন আমাকে একবার পাহাড়ে আসতে হবে একটা কেসের ব্যাপারে। অন্য আর কেউ আসতে রাজি হচ্ছে না। আগে যে 3 জন পুলিশ অফিসার এসেছিলেন সবাই নাকি খুব অদ্ভুতভাবে মারা গেছেন, তদন্তের কাজ অসম্পূর্ণ রেখেই। তা আপনি কি করলেন? এলেন? কি বলছেন মশাই, আসবো না? পাহাড় ডেকেছে আর আমি তাতে সাড়া দেব না, এ কখনো হয়? আমি চলে এলাম এখানে। আর তারপর এখানে এসেই মনে হলো আর কোথাও ফিরবো না। না, সেই থেকে এখানেই রয়ে গেলাম চাকরি জীবনের শেষ কটা বছর। আর তারপর থেকেই এই অবসর জীবন। এখন আমার জীবনের সবটাই শুধু পাহাড়, আর বিশেষভাবে বললে কাঞ্চনজঙ্ঘা। আর সেই কেস, সেটার কি হলো? কি আর বলবো হিমাদ্রিবাবু, আমি এখানে আসার পরপরই সব উৎপাত হঠাৎ বন্ধ হয়ে গেল। যেন সেই অপরাধীর দল হঠাৎ করেই শীত ঘুমে চলে যায়। তবে শুনেছিলাম ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয় নয়। দলটার পাণ্ডাদের মধ্যে কিছু একটা মনোমালিন্য হওয়ায় ওদের একজন এখান থেকে চলে যায়, আর একজন কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করেই মারা যায়। তাহলে বুঝতেই পারছেন হঠাৎ করে সেই চক্রটার ঘুমিয়ে পড়ার কারণ কি। আচ্ছা, এরা কি করতো? সোনার স্মাগলিং। নেপাল থেকে চোরাগোপ্তা পথে সোনার বার নিয়ে আসতো ভারতে, তারপর সেটা সেখান থেকে গিয়ে পৌঁছতো কলকাতা, সেখান থেকে বিহার, ঝাড়খণ্ড হয়ে সেগুলো চলে যেত ভারতের বিভিন্ন অংশে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম এইখান থেকেই সোনার বারগুলো ভারতে ঢোকে, আর সেই জন্যই এই জায়গাটাতে আমরা এত নজরদারি ব্যবস্থা রাখতাম। কিন্তু বুঝতেই পারছেন চোরা কারবারিরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মিস্টার মিত্র, আপনি মৃগাঙ্ক শেখর সেন নামে কাউকে চেনেন? মানে চিনতেন? মৃগাঙ্ক শেখর নামটা তো বেশ চেনা চেনা ঠেকছে, কিন্তু এখন তো ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আমি আরেকটু সাহায্য করছি। পরিমল ঘোষ? হ্যাঁ, মনে পড়েছে। পরিমল ঘোষ নামের একটা লোকই ওই কেসটার জন্য প্রাইম সাসপেক্ট ছিল। আমাদের কাছে খবর ছিল লোকটা প্রায় এখানে আসে আর পুরো চক্রটাকে কন্ট্রোল করে। আমরা এখানে তারপর তার অনেক খোঁজ করলেও ওকে কোথাও খুঁজে পাইনি। খুব স্বাভাবিক। আপনাদের হাত থেকে বাঁচার জন্য লোকটা বিদেশে পালিয়ে যান। আমি ভদ্রলোকের ব্যাপারে সমস্ত ট্র্যাক রেকর্ড বের করেছি। কিন্তু হঠাৎ এত বছর পর আবার কি তবে চক্রটা অ্যাক্টিভ হচ্ছে নাকি?
না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। পরিমল ঘোষ দেশে ফিরে আসার পর কলকাতার একটা ফ্ল্যাটে থাকছিলেন, যেটা ওনাকে ওনার ছেলে অখিলেশ ঘোষ কিনে দিয়েছেন। এই অখিলেশ ঘোষ বিদেশে বড় চাকরি করেন, ফলে তার কলকাতায় একটা ফ্ল্যাট কেনা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু সেখানেই কদিন আগে পরিমল ঘোষ খুন হন। তবে এর পিছনে আরেকটা গল্প আছে। আপনাকে যে মৃগাঙ্ক শেখর সেনের কথা বললাম, তার একটা বাড়ি আছে এই কালিম্পংয়ে। হ্যাঁ জানি তো, সেন ভিলা। এবার সব একটু একটু করে মনে পড়ছে। এই সেন ভিলাতেই এসে উঠতেন পরিমল ঘোষ। আমি ওকে ধরার জন্য বেশ কয়েকবার সেন ভিলায় গিয়েও ছিলাম, কিন্তু ওর দেখা পাইনি। এখন সমস্যা হলো, সেন ভিলার বর্তমান মালিক মৃগাঙ্ক শেখর বাবুর 2 ছেলে চাইছেন ওই ভিলাটা বিক্রি করে দিতে। আর সেই পরিস্থিতিতেই পরিমল ঘোষ তাদের সঙ্গে যোগাযোগ করেন ওই বাড়িটা কেনার জন্য। কিন্তু এর পাশাপাশি আরও কেউ একজন আছে যিনি চান না এই বাড়িটা পরিমল ঘোষ আর ওনার অবর্তমানে ওনার ছেলে অখিলেশ ঘোষ কিনে নিন। আর সেটা কে, সেটা নিশ্চিত করতে পরিমল ঘোষের ছেলে এবং মৃগাঙ্ক শেখর বাবুর ছোট ছেলের ওপরে প্রাণঘাতী আক্রমণও হয়েছে। আচ্ছা ছোটকা, একটা কথা আমি বুঝতে পারছি না। এই বাড়িটা তো এমনি এমনি পড়ে আছে, তাহলে এই বাড়িটা বিক্রি হয়ে গেলে ক্ষতি কি? আপাত দৃষ্টিতে কারোর কোনো ক্ষতি না থাকলেও যদি এমন কেউ থেকে থাকে যার কাছে এই বাড়িটা শুধুমাত্র একটা পরিত্যক্ত বাড়ি নয়, তবে বাড়ি বিক্রি হয়ে গেলে তার অনেক ক্ষতি হতে পারে। কি বলেন মিস্টার মিত্র? দেখুন মিস্টার হিমাদ্রি, আমার বেশ মনে হচ্ছে যখন এই কেসটার ব্যাপারে জোর কদম তদন্ত চলছে, তখন আমাদের কাছে খবর ছিল পরিমল ঘোষ শেষ যে সোনার বারের কনসাইনমেন্ট নেপাল থেকে আনিয়েছিলেন সেটা তিনি এখান থেকে সরিয়ে ফেলতে পারেননি, ফলে সেটা এখানেই রয়ে যায়। আর সেই কথা সূত্র ধরে আমরা বহুবার ওই বাড়ি তল্লাশি করেছি, কিন্তু বিশ্বাস করুন কিছুই খুঁজে পাওয়া যায়নি। তার মানে আপনি বলতে চাইছেন ওই বাড়িতে ওই সোনার বারগুলো এখনো থাকতে পারে? দেখুন, আমরা গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছিলাম, কিন্তু কোথাও কিছুই পাইনি। আপনি যদি বলেন আমরা আবারও বাড়িটাকে তল্লাশি করতে পারি। না না, আমি সে কথা বলছি না। আপনারা নিশ্চয়ই সঠিকভাবেই তল্লাশি করেছেন, সেখানে আমার আর এই একই কাজে সময় নষ্ট করে লাভ নেই। তবে যদি সত্যিই সোনার বারগুলো থেকে থাকে, সেটা কোথায় আছে একবার খুঁজে দেখাটা প্রয়োজন। আর সেটা করতে গেলেই বুঝতে পারবো যে কে এই কাজে বাধা দিতে চাইছে। ঠিক আছে, আপনি যেরকম ভালো মনে করেন। আমি কাল সকাল হলেই এখানকার থানার কথা বলে একজন পুলিশ অফিসারকে ডাকিয়ে নিচ্ছি। আমার এখানে পুরনো পরিচিতি এখনও আছে, হ্যাঁ আমি বললে ওরা না করবে না। না মিস্টার মিত্র, কাল সকালে নয়, আজ রাতেই ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কোনো পুলিশ অফিসারের প্রয়োজন নেই, তার কারণ আমার উদ্দেশ্য সোনার বারগুলো খুঁজে বের করার থেকেও ওই লোকটাকে খুঁজে বের করা যে এই কাণ্ডগুলো করছে। আজ রাতে? হ্যাঁ, আজ রাতে। রাতের অন্ধকার না হলে সেই আততায়ী নিজের খোলস ছেড়ে বের হবে না। যতগুলো আক্রমণ এখনো সে নিজের পরিকল্পনা মতো করেছে, সবকটাই এক্সিকিউট করার জন্য সে যথেষ্ট সময় পেয়েছে। আমি এবার আর তাকে সেই সময়টা দিতে চাই না, তাই আমি ঠিক করেছি আমি আজ রাতেই সেনভিলা যাব। হিমাদ্রির কথা শুনে প্রাক্তন পুলিশ অফিসার মিস্টার মিত্ররও বেশ অবাক লাগলো। তিনি একটা ব্যাপার খুব পরিষ্কার করে বুঝতে পারেন, হিমাদ্রি যেটা বলছে সেটা অনেক দিক বিবেচনা করেই বলছে। কিন্তু আজ থেকে এই এত বছর আগে পরিমল ঘোষের লুকিয়ে রেখে যাওয়া সোনার বারগুলো কি সত্যি সত্যি আদৌ আছে, নাকি ওনার মতো হিমাদ্রিকেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হবে, সেটা কেউ জানে না। যাই হোক, কথা বলতে বলতে ওরা ফিরে আসে সার্কিট হাউসে। গরম গরম 2 কাপ কফি নিয়ে আবার গিয়ে বসে ব্যালকনিতে। পরন্ত বেলায় সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা তখনও দৃশ্যমান। হিমাদ্রিকে সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখলে অংশু হঠাৎই জিজ্ঞেস করে, আচ্ছা ছোটকা, যদি পরিমল ঘোষ সত্যি সত্যিই ওই বাড়িতে সোনা লুকিয়ে রেখে গিয়ে থাকে, তবে এতদিন সে নিশ্চিন্ত হয়ে বসে রইল কী করে? বিশেষ করে যখন সে জানতে পারছে মিস্টার মিত্র বারবার করে সেই বাড়িতে তল্লাশি করছেন। এটা তখনই সম্ভব যখন কেউ নিশ্চিত হবে যে সোনাগুলো এমন জায়গায় লুকোনো আছে যে মিস্টার মিত্র 1000 বার খুঁজলেও সেটা হাতে পাবেন না, তখনই। অথবা পরিমলবাবু জানতেন সেটা এমন কাউকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন যিনি দায়িত্ব নিয়ে সেগুলোকে রক্ষা করবেন, কিছুতেই পুলিশের হাতে পড়তে দেবেন না। সেটা কে হতে পারে? বাহাদুর বা ওর ছেলে সুরজ? দেখা যাক
তবে মনে হয় পরিমলবাবুর ভরসার জায়গাটা তার থেকে আরো অনেক বেশি মজবুত। তাও টেনশন তো হয়। আর একটা কথা ছোটকা, পরিমলবাবু তো মারা গেছেন, তাহলে এখন সেই সোনার বার খুঁজে বের করার আর কোনো উপায় নেই, তাই না? দেখা যাক না কি হয়। তবে তুই কথাটা একদম সঠিক বলেছিস রে অংশু। একটা লোক বিদেশে এতগুলো বছর কাটিয়ে দিল শুধুমাত্র নিজের ভরসার উপরে ভরসা করে। এতটা মজবুত ভরসা ভদ্রলোক পেলেন কি করে সেটাই মাথায় ঢুকছে না। অংশু বুঝতে পারে ওর ছোটকা শেষ বলা কথাটা এড়িয়ে গেলেও মন থেকে একেবারে ঝেড়ে ফেলতে পারল না, আর সেটা নিয়ে হিমাদ্রি টানাভাবে ভেবে চলেছে। তবে এই সময় ছোটকা যে কথা বলা পছন্দ করে না সেটা অংশু খুব ভালো করেই জানে। তাই আর কথা না বাড়িয়ে ও ওর সঙ্গে আনা একটা কমিক্সের বই পড়তে শুরু করে। আর কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখে হিমাদ্রি খুব মন দিয়ে একটা সাদা কাগজে কিছু একটা আঁকিবুকি কাটছে, আর দূরে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে দেখছে বারবার। রাত তখন বেশ গভীর। এমনিতেই পাহাড়ের লোকেরা সারাদিনের কাজকর্ম মিটিয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর সাধারণ নিম্নবিত্ত বাড়ির পুরুষ মানুষ যদি তাদের নেশা করার স্বভাব থাকে তো মদের নেশায় বুঁদ হয়ে পড়ে থাকে। তবুও মিস্টার মিত্রর কথায় দুজন লোকের ব্যবস্থা করা যায়, দুজনেই ওনার পরিচিত। তারপর মিস্টার মিত্রর বাড়ি থেকে একটা গাড়ি রওনা দেয় সেন ভিলার দিকে। রাত্রে অপারেশনের সময় সেখানে কোনো বিপদ হতে পারে অনুমান করে হিমাদ্রি অংশুকে সাথে নেয় না। শুধুমাত্র মিস্টার মিত্র আর দুজন কর্মচারীদের নিয়ে মিস্টার মিত্রর গাড়িটা গিয়ে পৌঁছয় সেন ভিলায়। গাড়িটা একটু দূরে রেখে পায়ে হেঁটে ওরা এগিয়ে যায় বাড়ির ভেতরের দিকে। তাড়াতাড়ি কর সুরজ, তাড়াতাড়ি কর, আমাদের হাতে আর বেশি সময় নেই। সত্যানুসন্ধানী হিমাদ্রি বর্মন কালিম্পং এসে পৌঁছে গেছে। কাল সকালে সে এখানে এসে হানা দেবে। যে করেই হোক আজ রাতের মধ্যেই আমাদের কাজটা শেষ করতেই হবে। আমি আপনার কথা অনুসারে গোটা বাড়িটা খুব ভালো করে খুঁজেছি স্যার, কিন্তু আপনি বিশ্বাস করুন এখানে তো কোথাও সেরকম কিছুই নেই। যা বলছি সেটা কর। পরিমল ঘোষের আনা সোনার বার এই বাড়িতেই আছে, আমি বাবার কাছে শুনেছি। স্যার आप मेरे ऊपर विश्वास कीजिए, আপনি আমার কথা বিশ্বাস করুন, সোনার কোনো বার এখানে নেই। ও বুঝতে পেরেছি। সে আর থাকবে কি করে বল? তুই আর তোর বাবা নিশ্চয়ই সবকিছু সরিয়ে ফেলেছিস, হ্যাঁ? আর এখন আমার কাছে এসে নাকি কান্না কাঁদছিস সোনা নেই বলে। স্যার আপনি আমার আর আমার বাবার উপরে ঝুটা ইলজাম লাগাচ্ছেন, আপনি মিথ্যা অভিযোগ করছেন। আপনি যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু বিশ্বাস করুন এখানে কোনো সোনার বার নেই। তো বেড়ে শালা চোর, আমার বাবার সম্পত্তি তোরা চুরি করে এখন আমাকেই বলছিস তোকে বিশ্বাস করতে? দেখ সুরজ, ভালো হবে না কিন্তু বলছি। ভালোই ভালোই আমাদের সোনার বারগুলো আমাদের দিয়ে দে, নইলে কিন্তু ওদের মতন তোকেও শেষ করে দিতে আমার 2 মিনিট লাগবে না। সে হয়তো আপনার লাগবে বিমলেন্দু বাবু, কিন্তু সেটা করলেও সোনার বারগুলো যে আপনি হাতে পাবেন না। অত রাতে সেন ভিলায় কেউই হিমাদ্রিকে আশা করেনি। খুব স্বাভাবিকভাবেই বিমলেন্দু সেন আন্দাজ করেছিলেন হিমাদ্রি যখন কালিম্পং এসে পৌঁছে গেছে তখন নিশ্চয়ই পরদিন সকাল হলে সেন ভিলায় এসে হিমাদ্রি চড়াও হবে। আর ওকে সে সুযোগ না দেওয়ার জন্যই হিমাদ্রি সেদিন রাতেই সেন ভিলায় এসে পৌঁছয়। আর সেই কারণেই বিমলেন্দুকে হাতে নাতে ধরা সম্ভব হয় হিমাদ্রির পক্ষে। কিন্তু বিমলেন্দু এত সহজে হার মানার বান্দা নয়। হিমাদ্রিকে দেখেই সে চিৎকার করে ওঠে, এ কি, আপনি এখানে কি করছেন? ঠিক যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন আমার উদ্দেশ্য প্রায় একই। পরিমল ঘোষের লুকিয়ে রেখে যাওয়া সোনার বারগুলো খুঁজে বের করা, আর তার সাথে সাথে সেটা পাওয়ার জন্য যে অপরাধগুলো করা হয়েছে তার অপরাধীকে ধরে তার জন্য শাস্তির ব্যবস্থা করা। অপরাধ? কিসের অপরাধ? এই বাড়ি আমার বাবার, আমরা এই বাড়ির বৈধ মালিক। এই বাড়িতে যদি কোনো কিছু থেকে থাকে সেটা নেওয়া কি অপরাধ? অবশ্যই অপরাধ। উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়াটা অপরাধ না হলেও সেটা যদি চোরাই জিনিস হয়ে থাকে তবে সেটা নেওয়াটা অবশ্যই অপরাধ। আর সেটা পাওয়ার জন্য পরিমল ঘোষকে খুন, পরিমল বাবুর ছেলে অখিলেশ ঘোষের উপরে প্রাণঘাতী আক্রমণ করাটাও অপরাধ, গুরুতর অপরাধ। আর যদিও এটা আমার অনুমান, আপনার নিজের ভাই
অমলেন্দু বাবুর ওপরেও যে আক্রমণটা হয়েছে সেটাও আপনিই করিয়েছেন, কি তাই তো? আপনার সমস্ত অপরাধ এক জায়গায় করলে তার শাস্তি ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের থেকে কম কিছু হবে না। এসব কি বলছেন আপনি? আমি এসব কিছু করিনি। কি হে সুরজ বাবা, তুমিও কিছু বলবে নাকি? আর বিমলেন্দু বাবু, আপনি হয়তো জানেন না, আপনি যেমন আমাদের উপরে নজরদারি ব্যবস্থা করেছিলেন, তেমনি আমরাও লোকাল পুলিশের সাহায্য নিয়ে এই সুরজের উপরে নজরদারি ব্যবস্থা করি। ওর গতিবিধি আমাদের সন্দেহজনক মনে হওয়ার পরে ওকে থানায় নিয়ে গিয়ে আড়ং ধোলাই দিলে ও আপনার সব গুণকীর্তন পুলিশের কাছে বলেছেন। তবু ওকে আমরা অ্যারেস্ট না করে ছেড়ে রেখেছিলাম, যাতে করে আপনাকে হাতে নাতে ধরতে পারি। কি বলেছে সুরজ? আমি পরিমল ঘোষকে খুন করেছি? এই কথা বলার পরেই হিমাদ্রি ইন্সপেক্টর রুদ্রর নাম ধরে ডাকতেই রুদ্র একজন স্থানীয় পুলিশ অফিসারকে সাথে নিয়ে ঘরে আসে। কি মিস্টার মিত্র, কি বুঝছেন? আপনাকে জানিয়ে রাখি, আপনার ফেলে রাখা অসম্পূর্ণ তদন্তের ফলশ্রুতি হিসেবে এই বিমলেন্দু সেন পরিমল ঘোষকে খুন করেছে, আর ওনার ছেলে এবং নিজের ভাইকে খুন করার চেষ্টা করেছে। এবার বুঝতে পারছেন, পরিমল ঘোষের লুকিয়ে রেখে যাওয়া সেই সোনার বারগুলো আজও খেল দেখিয়ে চলেছে। হ্যাঁ, আপনার কথা শুনে সেটাই তো মনে হচ্ছে। আমি তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা কল্পনাও করতে পারছি না, কিন্তু যে সোনার বারগুলো আদৌ নেই সেগুলোর জন্য এই লোকটা এতগুলো খুন করলো। কে বললো আপনাকে সোনার বার নেই? আছে, আমি তো বহু খুঁজেও কিছুই সুলুক সন্ধান করতে পারিনি। নিশ্চয়ই আছে, আর আছে বলেই তো পরিমল ঘোষ এই এতদিন পরেও এই বাড়িটা এত দাম দিয়ে কিনতে চেয়েছিল। তার কারণ সে জানতো এই সোনার বারগুলো উদ্ধার করতে পারলে তার বাজার দর কয়েক কোটি টাকার কম নয়। আপনি সত্যি বলছেন হিমাদ্রি বাবু? সোনা আছে? সোনা আছে, তবে আপনার কাছে সেটা একটা অধরা স্বপ্ন হয়েই রয়ে যাবে বিমলেন্দু বাবু। তবু আপনার কৌতূহল নিরসনের জন্য আপনাকে আমি ব্যাপারটা বলছি। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার বর্মন। আমি ফোর্সে থাকতে অনেকবার সেটার খোঁজ করেছি, কিন্তু পাইনি। এই যে অবিশ্বাস্য কথা বলছেন আপনি। পাননি তার কারণ আপনি আপনার মতো করে সেগুলো খোঁজার চেষ্টা করেছেন, পরিমল ঘোষের মতো করে নয়। ওনার ডায়েরির পাতায় আমি একটা হেঁয়ালি খুঁজে পেয়েছিলাম। খুব সম্ভবত বিমলেন্দু বাবু যখন ওনার বাড়িতে গিয়েছিলেন তখন সেটাই উনি বিমলেন্দু বাবুকে দেখান, কিন্তু সেটার অর্থও যে বিমলেন্দু বাবু বুঝতে পারেননি তা বলাই বাহুল্য। ক্রমে কথা কাটাকাটি, আর তারপরে খুন হন পরিমল বাবু। কেন বারবার একই কথা বলছেন? আমি তো বলছি আমি পরিমল বাবুকে খুন করিনি। এ কথা ঠিক, এবারে আমি বিক্রি করতে চাইনি ওই সোনা লোভে, তাই ওদের খুন করার হুমকিও দিয়েছি। আপনি বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। দেখুন হিমাদ্রি বাবু, পুলিশে থাকার সময় থেকে আমি বহুবার দেখেছি অপরাধী ধরা পড়ে যাওয়ার পরে কখনোই নিজের অপরাধ স্বীকার করে না। তাই আপনি বিমলেন্দু বাবুর কথা ছাড়ুন, ওই সোনাগুলো কোথায় আছে সেইটা বলুন। আমার যে আর তর্স হয়েছে না। হ্যাঁ, সেই কথাই বলছি। আসুন আপনাদের আসল জায়গাটায় নিয়ে যাই। এই কথা বলে সেন ভিলার থেকে বের হয়ে হিমাদ্রি ওদের নিয়ে যায় চারপাশে লোহার রেলিং দিয়ে ঘিরে রাখা জায়গাটার একেবারে একটা কোণের দিকে, আর তারপর বলে, পরিমল ঘোষ ওনার হেঁয়ালিতে বলেছিলেন স্বরের মাথায় টিকিট টান, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু সে কথার মানে কি? আচ্ছা, দন্ত শয়ে বয়ে র স্বর বলতে আপনারা কি বোঝেন? কি আবার? স্বর মানে গলার স্বর, কথা বলা? ঠিক, তবে স্বর যে আরো এক রকমের হয়, সেটা হলো স্বরবর্ণ, অ থেকে ঔ পর্যন্ত, তাই না? আর টিকিট টান মানে যদি ধরে নেই রেফের প্রয়োগ, তাহলে যেটা দাঁড়ালো এটা হলো স্বরবর্ণের উপরে রেফের প্রয়োগ। জানেন তো মিস্টার মিত্র, বাংলা অভিধানে এরকম একটিই মাত্র শব্দ আছে যেখানে স্বরবর্ণের উপরে রেফের প্রয়োগ করা হয়, আর সেই শব্দটা হলো নৈঋত, অর্থাৎ কিনা দক্ষিণ পশ্চিম কোণ। আর জানেন তো, খুব অদ্ভুতভাবে বাস্তুশাস্ত্রে কোনো বাড়ির চৌহদ্দির নৈঋত কোণে কোনো দামি বস্তু পুঁতে রাখলে গৃহে সুখ শান্তির বন্যা বয়ে যায় বলেই বলা আছে। এখন পরিমলবাবু বাস্তুশাস্ত্রের ব্যাপারে জানতেন কিনা সেটা আমার জানা না থাকলেও আমার সন্দেহ বাড়ির চৌহদ্দির ওই কোণাতেই সেই সোনা পোঁতা আছে, যার ফলে সকলে বাড়ির ভিতরে হন্যে হয়ে সেটা খুঁজলেও কেউ খুঁজে পায়নি। আপনি সত্যি বলছেন হিমাদ্রি বাবু? সত্যি সোনা আছে? আলবাত আছে। আমি তো আগেই জানতাম আমাদের খোঁজাটা নিশ্চয়ই সঠিক হচ্ছে না, তাই আমরা বারবার ব্যর্থ হচ্ছি। ঠিক আছে,
একবার না হয় হিমাদ্রিবাবুর কথায় বাগানের এই অংশটাই খুঁজে দেখি। সত্যিই তো আগে এতবার বাড়ির ভিতরে খোঁজ করলেও বাড়ির এই জায়গাটা তো একবারও খুঁজিনি। এই কথা বলার পরেই সমরেশ মিত্রর চোখের ইঙ্গিতে ওর সঙ্গে আনা দুজন লোক হাতে কোদাল এবং গাইতি নিয়ে উঠোনের একেবারে দক্ষিণ পশ্চিম কোণের দিকটা খুঁড়তে শুরু করে। আর মোটামুটি 1 ফুট মতো গভীরে খোঁড়ার পরেই লোকগুলোর হাতের কোদাল একটা ধাতব কিছুর ওপর দিয়ে পড়ল বলে মনে হলো। মনে হচ্ছে আপনার অনুমান সঠিক হিমাদ্রিবাবু, এখানে সত্যি কিছু একটা আছে। হ্যাঁ, শব্দটা আমিও পেয়েছি। মনে হচ্ছে সত্যি সত্যি আমরা সেই সোনার ভান্ডারের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি। প্রার্থনা করি সেটাই যেন সঠিক হয়, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? এই সোনা আমার, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। চুপ, একদম চুপ। এই সোনা আমার। এই সোনার ভান্ডার উদ্ধার করার জন্য আমি আমার জীবনের সবটুকু ত্যাগ করে দিয়েছি, শুধুমাত্র এই সোনা নিজের করে পাবো বলে। আর কে তুই? বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আকাশ থেকে নেমে এসে দাবি করছিস এই সোনা তোর বলে, আর এখন নাকি কান্না কাঁদছিস? যত সব অভিনয়। অভিনয় ব্যাপারটা আপনার দ্বারা সত্যিই হয় না। অভিনয় ব্যাপারটা আপনি মোটামুটি করলেও সেটা কখনোই মিস্টার সমরেশ মিত্রের পর্যায়ে উন্নীত করতে পারেননি। মানে এসব কি বলছেন আপনি? সেটা আপনার থেকে ভালো আর কেউ কি জানে মিস্টার মিত্র? কাঞ্চনজঙ্ঘাকে ভালোবেসে এই পাহাড়ে থেকে যাওয়ার সময় থেকেই আপনার অভিনয় শুরু হয়। তারপর ধীরে ধীরে এখানকার সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চললেও আপনার আসল উদ্দেশ্য তো ছিল এই সোনা হাতিয়ে নেওয়া। সেই মতো আপনি স্যান ভিলার উপরে নজর রেখে চলতেন। স্থানীয় থানার তরফ থেকে এখানে খোঁজ নিয়ে আমরা জেনেছি মাঝে মাঝেই এই পরিত্যক্ত স্যান ভিলায় এসে আপনি কিছু খোঁজ করতেন। আর সেই তল্লাশি যে সেই সোনার বারগুলোর জন্যই, সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আচ্ছা, এতক্ষণে আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। বিমলেন্দু বাবুকে বাঁচাবার জন্য এখন আপনি যাবতীয় অপরাধ আমার উপর চাপানোর চেষ্টা করছেন, তাই তো? না মিস্টার মিত্র, বিমলেন্দু বাবুকে বাঁচাবার কোনো তাগিদ আমার নেই। উনি যে অপরাধ করেছেন তার শাস্তি ওনাকে পেতেই হবে। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এই সোনা পাওয়ার লোভ আপনার মধ্যেও কিন্তু কম কিছু ছিল না। তাই আপনিও এই ছায়াবৃত্তের বাইরে নন, প্রায় সমান দোষের ভাগিদার আপনিও। কেন? একজন পুলিশ অফিসার হিসাবে সেই চোরাই সোনা খোঁজা কি আমার অপরাধ? যদি আমি খুঁজেও পেতাম তবে তো সরকারি খাতেই সেটা জমা করতাম, নাকি? একেবারেই নয়, কিন্তু আপনি তো তা করেননি বা করতে চাননি। আপনি তো পরিমল বাবুদের সঙ্গে সমঝোতা করে সেই সোনার ভাগ নিতে চেয়েছিলেন। পরিমল বাবুকে যদি অ্যারেস্ট করতেই হতো সেটা আপনি করতেই পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। খুব সম্ভবত মৃগাঙ্কবাবু যখন এখানে বেড়াতে এসেছিলেন তখন পাহাড় থেকে তাকে ধাক্কা মেরে আপনিই ফেলে দিতে চেয়েছিলেন, আর সেটাও সেই সোনার লোভেই। আর আপনার এই লোভের কথা পরিমলবাবু বুঝতে পেরেছিলেন বলেই সোনার কথা আপনাকে বললেও সেটা কোথায় লুকোনো আছে সেটা আপনাকে বলেননি। এসব গল্প আপনি কোথায় পেলেন? হ্যাঁ, কোনো রহস্য রোমাঞ্চ উপন্যাসে, নাকি ট্রেনে রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন? কোনটা? না মিস্টার মিত্র, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমি পুরো ব্যাপারটাই জানতে পেরেছি পরিমল বাবুর সঙ্গে মৃগাঙ্ক শেখর বাবুর যে চিঠি আদান প্রদান হয়েছিল সেটা থেকেই। পরিমল বাবু সেখানে একজন তৃতীয় কোনো ব্যক্তিকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন, যিনি সেই সোনার ভাগ নিতে চেয়েছেন এবং সেই সোনা লুকিয়ে রাখলে সেটা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন উপযুক্ত ভাগের বিনিময়ে। আর বাংলা অভিধানে নিশ্চয়ই বন্ধু আর মিত্র শব্দ দুটো একে অপরের সমর্থক, সেটা আপনি জানেন। আর আপনার ওপরে সেই সন্দেহ আমার হয়েছিল যখন পরিমলবাবু খুন হওয়ার পর আমরা কলকাতার ফ্ল্যাটে গিয়েছিলাম। বাইরে যে লোকেরা ভিড় করেছিল আপনিও তাদের মধ্যে ছিলেন সমরেশবাবু, তবে সম্পূর্ণ আত্মগোপন করে। খুব সম্ভবত ওই ফ্ল্যাটের অন্য কোনো ঘরে আপনি থাকতেন, যেটা শুধু পরিমলবাবুই জানতেন, তাই তো মিস্টার মিত্র? ফলে যখন বিমলেন্দুবাবু ওনার কাছে যান তার সব কিছুই আপনি জানতেন। আচ্ছা, একটা কথা আপনাকে জানিয়ে রাখি, ভিড়ের মধ্যে আপনি মিশে থাকলেও আপনার এই তুঘলকি তা দেওয়া গোঁফ বড়ই বিচিত্র। দেখুন কেমন ঠিক আপনার পরিচয়টা প্রকাশ করে দিয়েছে। এসব বাজে কথা আমি মানি না। আমি একজন পুলিশ অফিসার, অপরাধ জগৎ সম্পর্কে আমারও ধারণা আছে, আইন কানুন আমিও জানি। অবশ্যই জানেন, তবে সেই প্রতিভাকে ভালো কাজে ব্যয় করার থেকে আপনি ব্যয় করেছেন নিজের লোভ চরিতার্থ করার জন্য। আর পুলিশের সঙ্গে আপনার পরিচিতিটাকে ব্যবহার করেন আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো থেকে নিজেকে বাঁচানোর বর্ম হিসেবে। এবার রুদ্র, তোমাদের কাজ এই দুই অপরাধীকে শায়েস্তা করা আর আইন মেনে ওদের শাস্তির বন্দোবস্ত করা। মোটামুটি এই দুটো অপরাধীকে সামলানোর পর তোমাকে আরেকটা কথা বলবো।
আগে এই দুটোকে গাড়োতে পড়ার ব্যবস্থা করো। সে না হয়ে করছি, কিন্তু হিমাদ্রি একটা কথা বলো, পরিমল বাবু যখন খুন হন তখন তো বিমলেন্দু বাবু আর মিস্টার মিত্র দুজনেই কলকাতায় ওনাদের ফ্ল্যাটেই ছিল, তাই না? তাহলে পরিমল ঘোষকে খুনটা করলো কে? বিমলেন্দু সেন নাকি সমরেশ মিত্র? সেটা তো ঠিক বোঝা হলো না। আসছি বন্ধু, এক এক করে সব বলছি। না না স্যার, বিশ্বাস করুন, আমি এই সোনার বারগুলো পাওয়ার জন্য ফোনে হুমকি দিলেও আমি কাউকে খুন করিনি। আমি 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 স্বীকার করছি আমার অপরাধ, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। হোয়াট ননসেন্স! আমি মানছি সোনার বারগুলো পাওয়ার লোভ আমার ছিল, সেই কারণে পরিমল দেশে ফিরে আসার পরে আমি ওর কলকাতার ফ্ল্যাটে গিয়ে এই নিয়ে কথাও বলেছি, কিন্তু তাই বলে ওকে খুন করার কোনো পরিকল্পনা আমার ছিল না। আমি জানি মিস্টার মিত্র, খুন আপনি করেননি। তার কারণ এখানে বহুবার তল্লাশি করেও কিছুই না পেয়ে সম্ভবত বুঝতে পেরেছিলেন পরিমলবাবু সেটা এমন কোথাও লুকিয়ে রেখেছেন যেটা তার সাহায্য ছাড়া আপনি আর খুঁজে পাবেন না। আর বিমলেন্দুবাবু, ফোন করে ভয় দেখানো পর্যন্ত সাহস আপনার থাকলেও কাউকে খুন করার মতো মনের জোর যে আপনার নেই সেটা বলাই বাহুল্য। আর সব থেকে বড় কথা হলো, পরিমল ঘোষের বাড়িতে লুকিয়ে থেকে এইসব অপারেশনটা সামলানো আপনাদের কর্ম নয়। এটা সেই করেছে যে পরিমল বাবুর বাড়িতে লুকিয়ে ছিল আর খুব সম্ভবত অখিলেশ বাবুর ছেলে এবং মেয়েকে বন্দি করে রেখে ওনাদের মিথ্যে বলতে বাধ্য করে। কি সুরজ, ঠিক বলছি তো বাবা? এসব আমি কি করে বলবো, মানে আমি তো একজন সামান্য নৌকর আছি। সুরজ, তখন বিমলেন্দু বাবুকে দিয়ে ওনার অপরাধ স্বীকার করানোর জন্য তোমাকে থানায় নিয়ে গিয়ে ধোলাই দেওয়ার মিথ্যে গল্প বললেও সত্যি সত্যিই সেটা করতে আমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না, সেটা তুমি জানো তো। আমরা এয়ারপোর্ট অথরিটিতে খোঁজ নিয়েছি, অখিলেশ বাবু আর প্রত্যুষা দেবীর সাথে ওনাদের ছেলে মেয়েরাও ভারতে এসেছে, কিন্তু তারা এখন কোথায় সুরজ? হিমাদ্রি কথাটা বলার সাথে সাথেই সুরজ একটা নেপালি ভোজালি নিয়ে ঝাঁপিয়ে পড়তে যায় হিমাদ্রির ওপর, আর মুহূর্তের মধ্যে হিমাদ্রি সরে গেলে ও মুখ থুবড়ে পড়ে সামনের মাটিতে, আর ওর ভোজালিটা ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। তবে সেইটুকু সময় যথেষ্ট রুদ্রর ওকে কবজা করার জন্য। গায়ে অসুরের মতো জোর হলেও উচ্চতার কারণে রুদ্রর সাথে পেরে ওঠে না সুরজ। মুহূর্তের মধ্যে ওকে পিছমোড়া করে বেঁধে ফেলে রুদ্র। সুরজ, তুমি পরিমল বাবু আর অখিলেশ বাবুকে এই ভোজালিটা দিয়েই মেরেছ, তাই না? আর তোমাকে বলে রাখি, এতক্ষণে তোমার বাড়ি থেকে অখিলেশ বাবুর ছেলে আর মেয়েকে পুলিশ উদ্ধার করেছে। এবার তুমি তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। রুদ্র, এবার আমার কাজ শেষ। আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। এবার এদের শাস্তির ব্যবস্থা করার দায়িত্ব তোমার। ইন্সপেক্টর রুদ্র হেসে মাথা নাড়ে, তার মানে পুরো ব্যাপারটা এবার ওর কাছে পরিষ্কার। আর হিমাদ্রি বের হয়ে আসে সেন ভিলা থেকে। পুলিশের গাড়িতে রাতের মধ্যেই ফিরে আসে সার্কিট হাউসে। সেখানে অংশু ওর জন্য অপেক্ষা করে রয়েছে। তবে একটা ব্যাপার হিমাদ্রির কাছে পরিষ্কার, সামনের একটা দিন ও অংশুকে নিয়ে আনন্দে কালিম্পং ঘুরতে পারবে আর কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে উপভোগ করতে পারবে, একদম টেনশন ফ্রি হয়ে। তার উপর পরদিন সকাল হলেই প্রত্যুষা দেবীর ছেলে আর মেয়ে পুলিশের হেফাজত থেকে সার্কিট হাউসে এসে পৌঁছবে। সারাটা দিন খুব ভালো করে দূরপিনদারা মনেস্ট্রি, ক্যাকটাস গার্ডেন্স, দোলু পাহাড় ঘুরে বেরিয়ে হিমাদ্রিকে রাতেই ট্রেন ধরতে হবে কলকাতা ফেরার। ছেলেমেয়ে দুটোকে প্রত্যুষা দেবীর হাতে নিরাপদে পৌঁছে দিয়ে তবেই ওর এবারের মতো দায়িত্ব শেষ হবে। শেষ হলো লেখক শিবাঙ্গনের কলমে কালিম্পংয়ে কেলেঙ্কারি। আজকের গল্পের গল্পপাঠে ছিলাম আমি সৌভিক। হিমাদ্রির চরিত্রে মৈনাক, অংশুর চরিত্রে সৌভিক দাস, ইন্সপেক্টর রুদ্রর চরিত্রে কুমারজিৎ, অমলেন্দুবাবুর চরিত্রে রমাকান্ত, পরিমল ঘোষ এবং ড্রাইভারের চরিত্রে দিব্যেন্দু, প্রত্যুষার চরিত্রে মৌপিয়া, বিমলেন্দুবাবুর চরিত্রে সৌমদ্বীপ, সমরেশ মিত্রর চরিত্রে পার্থ, সুরজের চরিত্রে প্রিয়ম, ডাক্তার এবং সার্কিট হাউসের কেয়ারটেকারের চরিত্রে আমি সৌভিক। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে
টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।